ক্লাস শুরু করে দেই। প্রথমে কি আছে দেখো, বলেছি আমরা আজকে এখন শুরু থেকেই আমরা ক্লাস শুরু করব। আবার তোমাদের যেহেতু তোমাদের রিভিশন ক্লাসের জন্য আবার আমরা সময় পেয়েছি, তো আমরা চেষ্টা করব তোমাদের আলাদা আলাদা করে, তোমাদের মেবি 3টা ক্লাস হবে আজকে সহ, 3টা ক্লাস, আরো 2টো ক্লাস পাবো। তো সেখানে চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার। আচ্ছা, দেখো এখানে কি বলেছে, যে প্রসঙ্গের মধ্যে যোগাযোগ করি। প্রথমে বলেছে যে নিচে কয়েকটি পরিস্থিতির উল্লেখ আছে, এসব পরিস্থিতিতে কিভাবে যোগাযোগ করবে তা পরিকল্পনা করো এবং ভূমিকাভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। আচ্ছা, তোমাকে উপস্থাপন করতে বলা হয়েছে যে আসলে এই পরিস্থিতিগুলোতে তুমি কিভাবে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করবে, ঠিক আছে? আচ্ছা, দেখো প্রথম পরিস্থিতিতে কি আছে। প্রথম পরিস্থিতিতে বলেছে, আজ তোমার একজন সহপাঠী ও তুমি সবার আগে ক্লাসে চলে এসেছো। ক্লাসরুম একটু আগেই ঝাড়ু দেওয়া হয়েছে এবং মেঝে পানি দিয়ে মুছে দেওয়া হয়েছে, যা তুমি খেয়াল করোনি। অর্থাৎ তোমার ক্লাস শুরু হচ্ছে, একটু আগে ক্লাস ঝাড়ু দেওয়া হয়েছে এবং সেখানে মেঝে পানি দিয়ে মুছে দেওয়া হচ্ছে, তুমি সেটা খেয়াল করোনি। ভেজা মেঝেতে তোমার জুতোর ছাপ পড়ায় বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ওই জায়গাগুলোতে আবার মুছে যেতে থাকলেন। এই অবস্থায় তুমি এটাকে কি বলবে এবং কিভাবে বলবে? অর্থাৎ একটা এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে আর কি ধরো তুমি ক্লাসে ঢুকে পড়ছো, এরকম অনেক সময় হয় যে ধরো আমরা ক্লাসে হুট করে ঢুকে পড়ি, আমাদের যে ক্লাস পরিষ্কার করেন বা ঝাড়ুদার যারা থাকেন, তারা কি করে অনেক সময় পরিষ্কার করে, আমরা কি করি খেয়াল না করলে অনেক সময় জুতো নিয়ে ঢুকে যাই, অথবা ধরো আমরা কি করি যে সে যে জায়গাটা ক্লিন করছে বা পরিষ্কার করছে আমরা সেই জায়গার মধ্যে দেখা যায় যে পা দিয়ে চলে যাচ্ছে আসলে। কিন্তু এটা কিন্তু আসলে ঠিক না, তাই না? তিনি যেহেতু কষ্ট করে কাজটা করছেন, তার কাজটা সে করছে, তাই আমাদের উচিত কি করা, তাকে সহযোগিতা করা, জিনিসটাকে জায়গাটাকে নোংরা না করা। আচ্ছা, তো বলেছে যে এই অবস্থায় তুমি তাকে কি বলবে এবং কিভাবে বলবে। আচ্ছা, তো এটা কিন্তু আমাদের একটু প্রশ্ন করা হয়েছে, যে একটা পরিস্থিতি দিয়ে তার প্রশ্ন করা হয়েছে যে এই অবস্থায় তুমি কি বলবে এবং কিভাবে বলবে। আচ্ছা, আমি তো প্রথম ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, তাই না? বলেছিলাম না এগুলো কিভাবে পরিস্থিতিগুলো মানে মোকাবেলা করতে হবে, বলেছিলাম না প্রথম ক্লাসে? জি মিস। জি মিস। আচ্ছা শোনো, সবাই হচ্ছে একটু রেসপন্স করতে হবে, যদি রেসপন্স না করো তাহলে হচ্ছে মিস বুঝতে পারবো না যে কে কে ক্লাসে আছো এবং কে কে ক্লাস করছো। আচ্ছা, তো দেখো এই যে এই অবস্থায় তুমি আসলে তাকে কি বলবে। তখন তুমি হচ্ছে তুমি ওই ঝাড়ুদারকে তুমি বলতে পারো যে আচ্ছা ঠিক আছে, তুমি হয়তো তার কাছে মানে একটুখানি অনুতপ্ত বোধ করতে পারো, তুমি তাকে বলতে পারো যে দুঃখিত, আমার হুট করে ঢুকে পড়া ঠিক হয়নি, আমি দেখতে পাইনি বা আমি খেয়াল করিনি, আমাকে ক্ষমা করবেন। বা তুমি হচ্ছে এরকম ভাবে তার কাছে একটু অনুনয় করে তাকে তুমি তার কাছে ক্ষমা চেয়ে নেবে, যেহেতু তুমি হুট করে না দেখে ভুলবশতই সেখানে ঢুকে পড়েছো, তাই তার কাছে তুমি কি করবে, তুমি একটু ক্ষমা চাইতে পারো। আচ্ছা, এবং তুমি কিভাবে বলবে, তুমি হচ্ছে এরকম ভাবে কিন্তু ভদ্রতার সহিত তাকে খুব মার্জিত স্বরে তাকে তোমার বলতে হবে যে দুঃখিত, আমি হচ্ছে হুট করে ঢুকে পড়েছি, যা উচিত হয়নি, আমি দেখতে পাইনি, ভুলবশত আমি ঢুকে পড়েছি। এরকম ভাবে তাকে তুমি একটু ভদ্রতার সহিত কিন্তু বলতে পারো। আচ্ছা, তো এটা দেখলাম আমরা প্রথম পরিস্থিতি। তারপরে দ্বিতীয় পরিস্থিতিতে দেখো কি বলেছেন, বিশেষ প্রয়োজনে মাকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যেতে হবে, যেখানে আগে কখনোই যাওনি। সেই আত্মীয়রা থাকে তোমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। ওই জায়গায় কিভাবে যাবে আর ঠিক মতো পৌঁছানোর পর কার কার সাথে যোগাযোগ করবে। অর্থাৎ অনেক সময় এরকম হয় যে আমরা কি করি, কোনো আত্মীয় বাড়িতে যাই কিন্তু হয়তো বা তার বাড়ি ঠিকানাটা সঠিকভাবে জানি না, তখন আমরা কি করি, তার থেকে ঠিকানাটা জেনে নেই। তো তারপরে যখন আমরা পৌঁছে যাই, তারপরে আমাদের নিজেদের বাড়িতে কাদেরকে আসলে জানাতে হবে, কারা আসলে চিন্তা করতে পারে, এই প্রশ্নটা এখানে করেছে। যে যখন তুমি তোমার সেই আত্মীয়ের বাসায় চলে যাবে এবং যাওয়ার সময় তুমি কিভাবে ঠিক মতো পৌঁছানোর পর তুমি কার কার সাথে যোগাযোগ করবে। আচ্ছা, এটাও মিস তোমাদেরকে বলেছিলাম, আমি তোমাদের কাছ থেকে একটু শুনবো। আচ্ছা, জেমি তুমি বলো তো যে এই পরিস্থিতিতে তোমার আসলে কি করণীয়, তুমি কি করবে? মিস আগে আমাকে জেনে নিতে লাগবে
যে আমি যে জায়গাটায় যাচ্ছি, মানে আমি যার বাড়িতে যাচ্ছি সেটা আসলে আমি সঠিক জায়গায় যাচ্ছি কিনা। যেমন আমি যার বাসায় যাচ্ছি আগে আমি তাকে ফোন করে নিব যে আমি সঠিক জায়গায় যাচ্ছি কিনা। তারপরে সে কোন মানে কোন বাড়িতে থাকে, যদি তার বাড়ির কোনো নাম থাকে তাহলে আমি সেটাও জেনে নেব। তারপরে আমি একটু বিস্তারিত জানার পরে তারপরে বাসা থেকে বের হব যাওয়ার জন্য। আচ্ছা, এবার সুবা তুমি বলো তো, যে তুমি ঠিকঠাক মতো যখন পৌঁছে যাবে তখন তুমি আসলে কার সাথে যোগাযোগ করা প্রয়োজন? মিস, আরেকবার বলবেন? নেটওয়ার্কের কারণে শোনা যাচ্ছিল না। আচ্ছা, মানে জিজ্ঞেস করছি দ্বিতীয় পরিস্থিতিতে যে বলা আছে যে তুমি আসলে যেখানে যে আত্মীয় বাসায় পৌঁছতে যাচ্ছ সেখানে তুমি কিভাবে যাবে, সেটা তো বললোই জেনি, কিন্তু তুমি বলো যে ঠিক মতো পৌঁছানোর পর তুমি কার সাথে যোগাযোগ করবে? আমি যদি আত্মীয়র বাসায় যাই, ঠিক মতো যদি পৌঁছাই, তাহলে আমার যে বাড়ির লোক, ধরেন আমি একাই গেছি আমার আত্মীয়র বাসায়, বা আমি আমার মাকে সহ নিয়ে গেছি। তো আমি যাওয়ার পর আমার বাড়িতে তো আরো অনেক লোক থাকতে পারে, আমি তাদেরকে জানাই দিব সবার প্রথমেই যে আমি পৌঁছায় গেছি ভালো মতো। কারণ না বললে তো তারা টেনশন করবে। আর যদি আত্মীয়র বাসা থেকে আমার বাসায় আসি, তবুও আত্মীয়দেরকে ফোন করে জানাই দিব, যাতে তারা দুশ্চিন্তা না করে। আচ্ছা দেখো, আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে পরিস্থিতি 3-এ ছিলাম, তাই না? বিদ্যালয়ে আসা, আচ্ছা সবাই শুনতে পাচ্ছ এখন আমাকে? জি মিস। আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে তো, তাই না? জি মিস। আচ্ছা, দেখো বলেছে কি যে বিদ্যালয়ে আসার পথে জানতে পারলে তোমাদের স্কুলের একজন ছাত্রীর বাল্য বিবাহ হতে যাচ্ছে, এই নিয়ে বন্ধুরা মিলে আলোচনা করলে এবং সিদ্ধান্ত নিলে যে তোমরা বাল্য বিবাহ প্রতিরোধ করার চেষ্টা করবে। এখন বন্ধুরা মিলে কার সাথে যোগাযোগ করবে ও কি বলবে? এটা জিজ্ঞেস করেছে যে আসলে বাল্যবিবাহ রোধে বা বাল্যবিবাহ তোমার একটা সহপাঠী এরকম জিনিসের এরকম কোন একটা পরিস্থিতির শিকার হয়েছে, এমত অবস্থায় তোমার করণীয় কি? আচ্ছা, আমি তো সেদিন তোমাদেরকে বলেছিলাম, সুবা তুমি বলো তো যে এই অবস্থায় তোমার আসলে করণীয় কি, তুমি এই পরিস্থিতিতে কি করবে? টিচার, প্রথমেই আমি আমাদের ক্লাসের শিক্ষকের সাথে কথা বলবো, অথবা আমাদের প্রধান শিক্ষকের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তারপর তারা যেটা ভালো মনে করবে তারা সেটা করবে। এবং আমি যদি প্রধান শিক্ষক ব্যতীত আরো কারো সাহায্য নিতে চাই, আমি আমার পরিবারের সাহায্য নিতে পারি, আমার মা বাবার সাহায্য নিতে পারি, যেন তারা যায় তার আমার বান্ধবীর মা বাবাকে ভালো মতো বোঝায়। এবং শিক্ষকের সাহায্য তো সবসময় নিতেই হবে। এক্স্যাক্টলি, প্রধান শিক্ষকের কাছে যেতে পারি এবং তাছাড়াও আমরা আমাদের বাবা মায়ের সাহায্য নিতে পারি যাতে করে এই সমস্যাটার সমাধান করা যায়, তাই না? তো এইরকম অনেক সময় আসলে আমাদের আশেপাশেও কিন্তু হয়ে থাকে, আমরা দেখি যে আমাদের কোনো সহপাঠী তার খুব অল্প বয়সে তাকে আসলে কাইন্ড অফ ফোর্স করে বা জোর করে তাকে কিন্তু বিয়ে দেওয়া হয়ে থাকে, তাই না? এমন অবস্থায় আমরা যেহেতু ছোট বা তোমরা যেহেতু ছোট, তোমাদের মানে এমন কোনো বড় পদক্ষেপ আসলে নেয়ার থাকে না, তখন তোমরা কি করতে পারো? তখন তোমরা তোমাদের প্রধান শিক্ষক বা কোনো শিক্ষিকা অথবা তোমাদের পরিবারের তোমাদের বাবা মাকে জানাতে পারো যে আমাদের সহপাঠী একজন এরকম বাল্যবিবাহের শিকার হয়েছে, এবার তারা যে ব্যবস্থা নেয়ার সেরকম ভাবে কিন্তু ব্যবস্থা নিবে। আচ্ছা, এটা তাহলে গেল পরিস্থিতি 3। এবার আমরা দেখব পরিস্থিতি 4-এ কি আছে। দেখো, বিদ্যালয়ে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, কিছুদিন আগে তার পরিবার এই এলাকায় এসেছে। তোমার বিদ্যালয় এবং এলাকা সম্পর্কে তাকে কিভাবে পরিচিত করবে? অর্থাৎ হুট করে নতুন একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে স্কুলে, সে আসলে সাধারণ স্বাভাবিকভাবে তার কাছে সবকিছুই কি অপরিচিত, তাই না? তার কাছে সবকিছুই কিন্তু আননোন, সে তোমাদেরকে চেনে না, সে স্কুলের কাউকে চেনে না, সে যেহেতু নতুন এলাকায় এসেছে, সে এলাকারও কোনো কিছু সেরকম ভাবে কিন্তু জানে না। তো সেক্ষেত্রে তোমাদের করণীয় কি, তোমরা কি করতে পারো? তোমরা আসলে তাকে কিন্তু তোমার বিদ্যালয়, প্রথমত তুমি তোমার বিদ্যালয় সম্পর্কে বলতে পারো যে তোমার বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের সম্পর্কে বলতে পারো, ক্লাস টিচার সম্পর্কে বলতে পারো, তোমার বিদ্যালয়ে কোথায় কি আছে, কোথায় প্লে গ্রাউন্ড আছে, তারপরে হচ্ছে তোমাদের ক্লাস আওয়ার সম্পর্কে জানাতে পারো, টিচারদেরকে সম্পর্কে জানাতে পারো। মানে যত রকমের আর কি স্কুলের যা যা থাকে একটা বিদ্যালয়ে, মানে যে যে জিনিসগুলো একজন নতুন বা একজন প্রেশার আসলে তোমরা কিভাবে তাকে বলবে, বুঝিয়ে বলবে বিদ্যালয় সম্পর্কে, সেটা কিন্তু তোমরা তাকে জানাবে। এবং যেহেতু সেই এলাকাতেও নতুন এসেছে, তাই তোমরা তোমাদের পরিচিত এলাকার আশেপাশে যা আছে গুরুত্বপূর্ণ স্থানগুলো তোমরা যেগুলো চিনে থাকো, তোমরা সেখানে কিন্তু তার সাথে পরিচয় করিয়ে দিতে পারো, তাই না?
আচ্ছা, এটা তো মিসের মতো করে বললাম। এবার জুয়াইরিয়া, তুমি বলো তো যে তুমি আসলে কিভাবে নতুন কোনো শিক্ষার্থীকে পরিচিত করাবে এলাকা এবং বিদ্যালয়ের সাথে? মিস হচ্ছে প্রথমে আমি আমাদের এলাকার সাথে, আমার বাসা যদি কাছাকাছি হয় তার সাথে, তাহলে আমাদের এলাকাটা ঘুরিয়ে দেখাবো। আর যদি বাসা কাছাকাছি না হয় বা অন্য এলাকায় হয়, তাহলে হচ্ছে ওই এলাকা সম্পর্কে আমি যতটা জানি বা ওই এলাকায় যতটা দেখেছি অতটা ওদের ওকে বলবো, এভাবে ওকে এলাকা সম্পর্কে পরিচয় করে দিতে পারি। আচ্ছা, এভাবে এলাকা সম্পর্কে পরিচিত করানো যায় এবং বিদ্যালয় সম্পর্কে হচ্ছে বিদ্যালয়ে যে সকল যাবতীয় বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে তাকে জানিয়ে কিন্তু তুমি সাহায্য করতে পারো যে আসলে বিদ্যালয়ে এরকম এরকম সিস্টেম বা বিদ্যালয়ে এরকম এরকম আমাদের রুলস এন্ড রেগুলেশনস আছে। তো এইভাবে করে কিন্তু তোমরা একজন অপরিচিত একটা শিক্ষার্থীকে তোমরা খুব ভালোভাবে কমফোর্টেবল করে নিতে পারো নিজেদের সাথে, তাই না, এরকম পরিস্থিতিতে। আচ্ছা, পরবর্তীতে কি আছে দেখো, আমরা পরিস্থিতি 5-এ যদি যাই। আচ্ছা, পরিস্থিতি 5-এ আছে, একটি বিষয় নিয়ে তোমার দুই বন্ধুর মধ্যে পার্থক্য হয়েছে এবং তাদের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। কিছুক্ষণ ধরে এই অবস্থা চলায় তুমি এগিয়ে গেলে এবং তাদেরকে শান্ত করতে চাইলে, তোমার ভূমিকা ও কথা কি হবে? আচ্ছা, অনেক সময় এরকম হয় না যে ধরো বন্ধু বান্ধবরা একসাথে কথা বলছে, তখন হুট করে মতবিরোধ হয়ে গেছে। মানে সে একটা বলছে এবং অন্যজন আরেকটা বলছে, তুমি একটা কথা বলছো এবং তোমার বন্ধু অন্য একটা কথা বলছে, তোমাদের মধ্যে একটা কি দেখা দিচ্ছে, একটা মতবিরোধ দেখা দিচ্ছে। হয়তো তুমি বলছো যে না, হ্যাঁ ধরো ফুটবল নিয়ে কথা হচ্ছে, তুমি বলছো যে না এই প্লেয়ার ভালো খেলছিল, সে ভালো করেছে। ও বলছে যে না ও তো ভালো খেলেনি, অন্যজন ভালো খেলেছে। ও তো ভালো করেনি, বা এরকম একটা বিষয়। পড়াশোনা নিয়ে একটা মতবিরোধ হতে পারে বা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কিন্তু কথা কাটাকাটি বা মতবিরোধ হতেই পারে। এগুলা কিন্তু খুবই নর্মাল জিনিসপত্র, এগুলা হয়ে থাকে অনেক সময়। তো তুমি হচ্ছে একজন হুট করে ধরো এসে দেখলে যে এই ধরনের একটা সমস্যা হচ্ছে এখানে কারোর মধ্যে, বন্ধু বান্ধবীদের মধ্যে কি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, মতবিরোধ হচ্ছে এবং এক পর্যায়ে সেটা ঝগড়ার পথে চলে গেছে, তাই না? এক পর্যায়ে সেটা ঝগড়ার পর্যায়ে চলে গেছে এবং খুব গুরুতর একটা পর্যায়ে চলে গেছে। তখন তুমি কি করলে? তুমি এগিয়ে চলে এলে এবং তাদেরকে শান্ত করতে চাইলে। তো এই অবস্থায় তোমার ভূমিকা কি হবে এবং কথা কি হবে? আচ্ছা, তাহলে তোমাদের থেকে একটু শুনবো। আহ, আচ্ছা, জুয়াইরিয়া, জেমি, জেমি বলো তো যে এই অবস্থায় তোমার ভূমিকা কি, তুমি কি করবে? মিস আরেকবার বললে ভালো হইতো। আচ্ছা, পরিস্থিতি 5 তো আমরা পড়ছি, তাই না? তো পরিস্থিতি 5-এ কি আছে, একটা বিষয় নিয়ে তোমার দুইজন, ধরো তোমাকে বলছি, মানে ধরো এখানে বই দেখতে হবে না, বই দেখতে হবে না, তুমি এমন একটা পরিস্থিতিতে পড়েছো যে তোমার দুটো বন্ধুর মধ্যে পার্থক্য হয়েছে, মতবিরোধ হচ্ছে, মতের পার্থক্য হচ্ছে, তাদের মধ্যে তর্কাতর্কি হচ্ছে কিছুক্ষণ ধরে, এরকম অবস্থা চলছে এবং তুমি সেখানে গিয়ে উপস্থিত হয়েছো। এমন অবস্থায় তুমি আসলে এই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবে, সেটা তুমি তোমার মতো করে বলো। আমি তাদেরকে বলবো যে তোমরা কেন ঝগড়া করছো, প্রথমে এই কথাটা বলবো। মানে আমি জেনে নেব যে ওরা কেন ঝগড়া করছে। তারপর ওদেরকে বলবো যে তোমরা তো দুইজনেই ঠিক আছো, তোমাদের ঝগড়া করা উচিত না। তোমরা যদি ঝগড়া করো তাহলে একে অপরের সাথে তোমাদের যে এত ভালো একটা বন্ধুত্ব আছে এটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তো এইভাবে করে, আচ্ছা ঠিক আছে, তো ঠিকই বলেছো, এরকম ভাবে আমরা কি করব, তাদেরকে আর কি একটু বুঝিয়ে বলবো, বোঝানোর চেষ্টা করবো যে আসলে হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার পয়েন্ট অফ ভিউতে বা তুমি তোমার দিক থেকে ঠিক আছো এবং আরেকজনকে বলবো তুমিও তোমার দিক থেকে ঠিক আছো, কিন্তু আমাদের সবসময় যে মতের মিল হবে বিষয়টা কিন্তু তেমন না। যেমন মিস একটা কথা বলছি বা মিস একটা কিছু তোমাদেরকে পড়াচ্ছি, বা এই পরিস্থিতিটাই ধরো, এই যে পরিস্থিতি 5 আমরা পড়ছি, এই পরিস্থিতিটাই আমি আমার মতো করে হয়তো সমাধান করবো, আমি আমার মতো করে হয়তো হ্যান্ডেল করবো এবং তোমরা ছোট, তোমরা তোমাদের মতো করে হ্যান্ডেল করবে। বিষয়টা এমন না যে সবার আসলে যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার ধরনটা একরকম হতে হবে, বিষয়টা কিন্তু তেমন না। তো এই যে পরিস্থিতিগুলো আমাদের বাস্তব জীবনে অনেক সময় ঘটে থাকে, তখন আসলে কিভাবে তুমি তোমার মতো করে সিচুয়েশনটাকে শান্ত করবে, ঠান্ডা করবে, সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে? এইরকম একটা বিষয় আমরা জানলাম। আচ্ছা, এরপর আমরা পরিস্থিতি 6-এ যাব। দেখো তো, পরিস্থিতি 6-এ কি আছে, তোমার কাছাকাছি এলাকায় আগুন লেগেছে, এরকম জরুরি অবস্থায় কার কার সাথে কিংবা কোন সেবার সাথে যোগাযোগ, সেবা সংস্থার সাথে যোগাযোগ করবে এবং কিভাবে যোগাযোগ করবে, এটা আমাকে বলো তো সুবা, তুমি বলো তো।
টিচার, প্রথমে আমি হ্যাঁ বল। আমার আশেপাশের যারা মানুষ, আমি যদি কোনো এলাকায় যাই যে, বা আমার নিজের এলাকায় যদি কোনো বাড়িতে আগুন দেখি, তো আশেপাশের মানুষ যদি এটা বুঝতে না পারে, তো আমি তাদেরকে যে প্রথমে জানাবো, এবং তাদের মধ্যে থাকা কোনো একজন বড় কাউকে বলবো যে আপনি ফায়ার সার্ভিসে কল দেন। আর যদি এরকম কাউকে না পাই, তাহলে হয়তো নিজের বাসায় আসবো। নিজের বাসায় আসে আমার মাকে বলবো যে মা, তুমি ফায়ার সার্ভিসে কল দাও। কল দেওয়ার পর তারপর ফায়ার সার্ভিসের লোকের সাথে আমার মা হচ্ছে যোগাযোগ করবে, তাদেরকে ভালো মতো ঠিকানাটা বলবে। তারপর তারা যে যে তথ্যগুলো চাই সে তথ্যগুলো সঠিকভাবে দিবে, এবং আমার মনে হয় যে তারপরে ফায়ার সার্ভিসের লোক এসে আগুনটাকে আর কি নিভাতে পারবে। আচ্ছা, তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে, এখানে মূল কাজটা কাকে কল দিতে হবে? ফায়ার সার্ভিসে কল দিতে হবে, তাই না? কারণ এটাই হচ্ছে একমাত্র সমাধান আমাদের হাতে। কারণ আমরা নিজেরা কতটুকু বা কি করতে পারবো, আশেপাশে লোকজন থাকলে হয়তো বা সেখানে পানি ঢেলে, হ্যাঁ, একটা ইনস্ট্যান্ট যে যে আমাদের করণীয় সেটা হচ্ছে আমরা ফায়ার সার্ভিসে কল করার সাথে সাথে তো সাথে সাথেই তো আর উড়ে চলে আসা সম্ভব না, তাই না? তখন আমরা ওই মুহূর্তে আমাদের কি করতে হতে পারে, আমরা হচ্ছে চেষ্টা করবো যে আশেপাশে লোকজন যারা আছে বালতি দিয়ে আমরা পানি কোনো রকম নিচে দেওয়ার, তাই না? পানি সেচে দেওয়ার, যাতে করে আর কি মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণে থাকে, ওইটা আমাদের করণীয় থাকবে। এবং ততক্ষণে আমাদের কল করতে হবে কোথায়? ফায়ার সার্ভিসে, যারা আসলে এই কাজে এই সমস্যার আসল সমাধানটা করতে পারে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো? ক্লাস শুনতে পাচ্ছো এবং বুঝতে পারছো সবাই ক্লাস? জি মিস। জি মিস। আচ্ছা, এবার দেখো, যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। যোগাযোগের ক্ষেত্রে আসলে যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয়, সেগুলো নিচে লেখো। আচ্ছা, কিসব বিষয় আসলে বিবেচনায় রাখতে হবে? প্রথমে আমাদের বয়সটা বিবেচনায় রাখতে হয়, যে কার সাথে কথা বলছি। তারপরে পরিস্থিতি বিবেচনায় রাখতে হয়। তারপরে আর কি কিভাবে সমস্যাটার সমাধান করা যায় সেটা মাথায় রাখতে হবে। পরিস্থিতিটা মানে হচ্ছে স্থানটা বা পরিস্থিতি, এবং কোথায় যোগাযোগ করতে হবে, এই জিনিসগুলো আর কি আমাদেরকে প্র্যাকটিক্যালি মাথায় রাখতে হবে যোগাযোগের ক্ষেত্রে। যেমন ধরো, এই যে একটা ঝামেলা হয়েছে, ধরো দুই বন্ধুর মধ্যে ঝামেলা হয়েছে। ধরো আমি এখানে বললাম যে জুয়াইরিয়া আর হচ্ছে সুবার মধ্যে ঝগড়া লাগবে। এখন এর মধ্যে জেনি আসবে, ধরো জেনি এন্ট্রি নেবে, জুয়াইরিয়া আর সুবার মধ্যে ঝগড়া হচ্ছে। তো এই যে একটা সমস্যার সৃষ্টি করবে, তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, এখন সুবা এসে সুবাকে মাথায় রাখতে হবে যে আসলে কোথায়, মানে তাকে যোগাযোগটা করতে হবে, মানে যোগাযোগটা কিভাবে করতে হবে, কিভাবে তাকে কথাটা বলতে হবে, প্রেজেন্ট করতে হবে। এবং সেটা তার বয়সটাও বিবেচনা করতে হবে। কারণ আমরা জানি যে আমরা তো ওখানে সর্বনামও পড়েছি, তাই না? তো আমরা কিছুক্ষণ পর যখন সর্বনাম পড়বো, তখন আমরা দেখবো যে সর্বনামে আসলে কিভাবে সম্বোধন করতে হয়, তাই না? তো তোমাকে জানতে হবে যে তুমি তোমার বন্ধুদেরকে কিভাবে সম্বোধন করবে, সেটাও তোমাকে জানতে হবে। তুমি করে বলবে নাকি তুই করে বলবে? যেহেতু এটা ঘনিষ্ঠ, তো তোমরা তুই করে বলতে পারো। তো এই যেই তোমরা যে সম্বোধনটা করবে সেটাও অনেক বেশি জরুরি। তার জন্য বয়সটা তোমাদেরকে জানতে হবে, পরিস্থিতিটা তোমাদেরকে জানতে হবে, যে আসলে কি হচ্ছে। হুম যেমন ওই যে যে বললে তুমি, যে যখন ঝগড়া হয় তখন কি করে, আগে জেনে নিতে হবে যে আসলে তুমি বলো যে তোমার পয়েন্ট অফ ভিউ থেকে কি, তুমি বলো তোমার পয়েন্ট অফ ভিউ থেকে কি। এই যে একটা পরিস্থিতিটা তুমি জেনে নিলে, তারপরে তুমি একটা সিদ্ধান্ত নিলে, তারপরে তুমি একটা সলিউশন দেবে, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু যোগাযোগের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে ধরো যখন কি হয়, যখন ধরো তুমি কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছ, তখন এমন হতে পারে যে তুমি তার বাসা ভুলে গেছো, চিনতে পারছো না। তখন তোমাকে আসলে কোথায় যোগাযোগ করতে হবে সেটা সেটা বিবেচনা করতে হবে। তারপরে তোমাকে যোগাযোগটা করতে হবে, কাকে কল করতে হবে সেটা তোমাকে জানতে হবে। তো এই যোগাযোগের বিষয়ে কিন্তু এই ব্যাপারগুলো তোমাকে বিবেচনায় রাখতে হবে, তারপরে হচ্ছে যোগাযোগটা সফল হবে। আচ্ছা, তারপরে দেখো, ভাষায় মর্যাদা প্রকাশ কি আছে, আমরা এখন প্রথম অধ্যায়টা শেষ করব। আচ্ছা দেখো, মানুষের কথা বলার সময় বয়স ও মর্যাদা অনুযায়ী সর্বনাম ব্যবহার করতে হয়। এটা তো আমরা সবাই জানি, তাই না? মানুষের কথা বলার সময় মর্যাদা অনুযায়ী সর্বনাম ব্যবহার করতে হয়। যেমন আমি তোমাদের কিভাবে সম্বোধন করছি, তুমি করে সম্বোধন করছি। তোমরা আমাকে কিভাবে সম্বোধন করছো বলো তো? কিভাবে আপনি করে। সম্বোধন করছো? আপনি করে। তো এটা কি ধরনের সর্বনাম হতে পারে? মানি সর্বনাম। হ্যাঁ, মানে এটা হতে সর্বনাম। পারে মানি সর্বনাম। আর আমি তোমাদেরকে যে তুমি করে সম্বোধন করছি, এটা কি সর্বনাম হতে পারে বলো তো? সাধারণ সাধারণ সর্বনাম। সাধারণ সর্বনাম। হ্যাঁ, এটা কেন সাধারণ সর্বনাম বলো তো? এটা সবাইকে বলা যায়, এটা হচ্ছে মোটামুটি মানে হচ্ছে সবাইকে। সাধারণভাবে সবাইকে বলা হয়।
হ্যাঁ, সাধারণ নয়, তুমি সবাইকে মোটামুটি তুমিটা সম্বোধন করতে পারো অনেক সময়, তাই না? তো এটা হচ্ছে একটা সাধারণ সর্বনাম। যেমন তুমি, তোমরা, তারপর হচ্ছে তোমার, এই জিনিসগুলো হচ্ছে সাধারণ সর্বনাম। তা এখন আমরা সর্বনামের একটু প্রকারভেদ, এই প্রকারগুলো একটু জানবো। কি আছে? সাধারণ সর্বনাম আছে, মানী সর্বনাম আছে এবং ঘনিষ্ঠ সর্বনাম আছে। আচ্ছা, তোমাদের কিন্তু প্রশ্নে এত সহজ করে কিন্তু আসবে না, হ্যাঁ, যে সর্বনাম কত প্রকার একবার এভাবে কিন্তু দিয়ে দিবে না। বা ধরো এই যে এখানে যেরকম ভাবে আছে আর কি, এই যেমন ধরো এখানে যেরকম ভাবে দেখতে পাচ্ছ সাধারণ সর্বনাম, মানী সর্বনাম কোন সময় একটা একটা করে লেখা আছে, এত সহজ করে কিন্তু দিবে না। তোমাদেরকে কিরকম বলবে, একটা অনুচ্ছেদ হয়তো তোমাদের দেয়া থাকতে পারে এবং সেই অনুচ্ছেদ থেকে তোমাদেরকে বলবে যে সর্বনাম বা মর্যাদা অনুযায়ী তুমি সম্বোধন করে অনুচ্ছেদটাকে সাজাও এবং সেখানে ক্রিয়ার বিশেষণটাও যেন সঠিকভাবে হয়। মানে এই যে ধরো সর্বনাম তুমি বললে যে তুমি, যেমন আমি তোমাদেরকে বললাম যে তোমরা, এখন তোমরাই তো আর সর্বনামটা শেষ না, তো এটার সাথে ক্রিয়া যোগ করতে হবে। যেমন তোমরা করছো, তোমরা ক্লাস করছো, এটা আমি তোমাদেরকে বলতে পারি, কিন্তু তোমরা কিন্তু আমাকে বলতে পারো না মিস তুমি ক্লাস নিচ্ছ, তাই না? তোমাদের কি বলতে হবে? তোমাদের বলতে হবে মিস আপনি আমাদের বাংলা ক্লাস নিচ্ছেন। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল করে পড়তে হবে, যাতে করে তোমাদের ভুল না হয়ে যায় কোথাও। এই ব্যাপারগুলো সহজ বা শুনতেও ইজি লাগে, মনে হয় যে খুবই সহজ ব্যাপার, কিন্তু আসলে গুছিয়ে লেখাটা গুরুত্বপূর্ণ। এমন হতে পারে যে তোমাদেরকে প্রশ্নে কি দিল, তোমাদের একটা অনুচ্ছেদ দিয়ে দিল, তোমাদেরকে বললোই, ধরো তোমাদেরকে বললোই যে এমন করে একটা তোমরা কি লেখো, অনুচ্ছেদ লেখো, সর্বনাম বা মর্যাদা অনুযায়ী মর্যাদা ঠিক রেখে এবং ক্রিয়া বিশেষণ ক্রিয়া ঠিক রেখে তোমরা কি করো, তোমরা একটা অনুচ্ছেদ সাজাও বা অনুচ্ছেদ লেখো। তখন কিন্তু তোমাদের সর্বনামগুলো সুন্দরভাবে জানতে হবে যে কোনটা সাধারণ সর্বনাম, তখন তোমাকে সাধারণ সর্বনামের সাথে কোন ক্রিয়া ব্যবহার করতে হবে, কোনটা মানি সর্বনাম, মানি সর্বনামের সাথে তোমাকে কোন ক্রিয়া ব্যবহার করতে হবে, কোনটা ঘনিষ্ঠ সেটার সাথে কোন ক্রিয়া ব্যবহার করতে হবে, এরকম একটা ব্যাপার, বুঝছো? আচ্ছা, সবাই কি ক্লাসে মনোযোগ দিচ্ছ এবং ক্লাস বুঝতে পারছো? জি জি মিস। মিস। জি মিস। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা বলি কি বলছে, তুমি করে বলা যায় ভাই বোনের সঙ্গে, ঘনিষ্ঠ জনের সঙ্গে, বাবা মার সঙ্গে, বন্ধুর সঙ্গে, এগুলো সাধারণ সর্বনাম। আপনি করে কাদেরকে বলতে হয় দেখো, শিক্ষকের সঙ্গে, বয়সে বড় আত্মীয় স্বজনের সঙ্গে, অপরিচিত লোকের সঙ্গে, এগুলো হচ্ছে মানি সর্বনাম। তুই করে বলা হয় কারো সঙ্গে অতি ঘনিষ্ঠতা থাকলে, যেমন ধরো তোমাদের যে বন্ধু বান্ধবীরা, তোমাদের বন্ধু বান্ধবীদের আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে কি বলে ডাকি বলতো, কিভাবে সম্বোধন করি সাধারণত? মিস তুই করে। ঘনিষ্ঠ সর্বনাম। হ্যাঁ, তুই বলে। আমরা কিন্তু নয় ঘনিষ্ঠ সর্বনাম মানে হচ্ছে তুই, তোরা, এভাবে করে সম্বোধন করি যে তুই কি করছিস, তুই পড়াশোনা করছিস, এমন একটা ব্যাপার, তাই না? তো আমরা হচ্ছে এটা কিভাবে করি, এটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। আবার কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলার সময় অনেক সময় আমরা তুই করে বলে ফেলি, যেমন ঝগড়াঝাটির সময় অনেক সময় খুব যখন মেজাজ খারাপ হয়েছে তখন আমরা কি বলি যে তুই আমার সাথে ঝামেলা করতেছিস, তুই ঝগড়া করতেছিস, তুই তোকারি করা শুরু করবি, তাই না? এরকম, যেটা আসলে করা উচিত না একেবারেই। রাগের মাথায় ঠান্ডা, রাগের সময় মাথায় ঠান্ডা রেখে কাজ করতে হবে। তো আমরা এগুলা করবো না, থুইতুকারি করবো না। আচ্ছা, তারপর দেখো যে এগুলো হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম, যা শুনলাম যা দেখলে এতক্ষণ, এগুলো হচ্ছে কি ঘনিষ্ঠ সর্বনাম। এবার দেখো মর্যাদা অনুযায়ী সর্বনামের যেমন পরিবর্তন হয়, ক্রিয়ারও কিন্তু তেমন একটা পরিবর্তন হয়। নিচে সর্বনাম অনুযায়ী করা ক্রিয়ার কয়েকটি রূপ দেখানো হয়েছে। এই যে মিস তোমাদেরকে একটু আগেই বললাম না যে ধরো কি জানি বলে যে তুমি, তোমরা করছো, তোমরা ক্লাস করছো, এই যে আমি তোমাদেরকে করছোটা বললাম, এই যে ক্রিয়াটা বললাম, এখানে কিন্তু ওই মর্যাদা অনুযায়ী ক্রিয়াটা বসিয়েছি। আবার তোমরা আমাকে কিভাবে বলবে? আচ্ছা ধরো তোমাদের একটা সাপোজ একটা কথা বলি, তুমি তোমার বাবাকে কিভাবে সম্বোধন করে, তোমার বাবার কাছে তুমি টাকা চাইছো, হুম, কিভাবে টাকাটা চাইবে বলো তো, সুবা বলো তো? বাবাকে আমি বলতে পারি যে বাবা আমার, যদি ধরেন আমার পড়াশোনার বিষয়ে কোনো লাগতে পারে, তখন বাবাকে আমি বলতে পারি যে বাবা আমার এই জিনিসটা লাগবে, আমাকে কিছু টাকা দাও। আচ্ছা, এখানে তুমি ঘনিষ্ঠ সর্বনাম, এখানে তুমি হচ্ছে সাধারণ সর্বনামটি ব্যবহার করছো, টাকা দাও। কিন্তু অনেকে আবার আপনি করে বলে, সেখানে আবার মানিক সর্বনাম হয়ে যাবে, তাই না? এরকম একটা বিষয়। আবার যদি আমরা মানিক সর্বনাম ব্যবহার করি, তাহলে একটা জিনিস খেয়াল রাখবে, সর্বনামের সাথে মিল রেখেই কিন্তু তোমাকে ক্রিয়া দিতে হবে, ঠিক আছে? যেমন তুমি কি বললে, তুমি বললে যে বাবা আমার কিছু টাকা লাগবে, তুমি আমাকে কিছু টাকা দাও। এখানে বললে তুমি আমাকে কিছু টাকা দাও, এখানে কিন্তু তুমি বলতে পারবা না যে বাবা আমার কিছু টাকা লাগবে, তুমি আমাকে কিছু টাকা দেন, বা আপনি আমাকে কিছু টাকা দাও, এটা কিন্তু বলতে পারবা না, তাই না? দেওয়াটা হচ্ছে একটা ক্রিয়া। তোমাকে সর্বনামটার সাথে, যে তুমি তুমি বললে, তুমির সাথে তোমাকে বলতে হবে যে দাও, বাবা আমাকে কিছু টাকা দাও। যদি আমার বাবাকে তুমি আপনি করে সম্বোধন করতে, সেক্ষেত্রে কি বলতে, বাবা আমার কিছু টাকা প্রয়োজন, আমাকে কিছু টাকা আপনি দিন, এভাবে বলতে, তাই না? তো
তো এই যে সর্বনামের সাথে মিল রেখে তোমাকে ক্রিয়াটা লিখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, লেখার সময় এগুলো প্যাচ লাগায় ফেলো না আবার। দেখো তারপরে সাধারণ সর্বনামে কি কি আছে যে তুমি, তোমরা, করো, তুমি, তোমরা করছো, তুমি, তোমরা করেছো, তুমি, তোমরা করতে, তুমি, তোমরা করেছিলে, তুমি বা তোমরা করবে, তুমি, তোমরা করো। এগুলো হচ্ছে সাধারণ সর্বনাম। এখানে দেখো প্রত্যেকটা সাথে সাথে কিন্তু দেখবা যে খেয়াল করলে যে তুমি, তোমরা করো, এই যে তোমরা দেখবে যে তুমি, তোমরা করো, এখানে কিন্তু সুন্দরভাবে ক্রিয়াটা দেয়া আছে, তুমি, তোমরা করছো। এখানে কিন্তু বলে নাই যে তুমি, তোমরা করছেন, তাই না? তো এই যে তোমরা কি খেয়াল রাখবে, তোমরা হচ্ছে ক্রিয়াটার দিকে অবশ্যই খেয়াল রাখবে যে ক্রিয়াটা কি হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো তারপরে কি আছে, এখানে দেখো আবার হচ্ছে সে, তারা করে, সে তারা করছে, এগুলা সবই কিন্তু হচ্ছে সাধারণ সর্বনাম। সে তারা করেছে, সে তারা করতো, সে বা তারা করেছিল, সে বা তারা করবে, ঠিক আছে? এইরকম। তারপর উপরে দেখো মানি সর্বনামে কি কি আছে, মানি সর্বনাম হচ্ছে আপনি, আপনারা করুন, আপনি, আপনারা করছেন। এখানে আবার তুমি বলতে পারবে না যে আপনি করছো, বলতে পারবে না। আপনারা করছো, এটাও বলতে পারবে না, তাই না? তো সর্বনামের সাথে কি মিল রাখতে হবে, সর্বনামের সাথে অবশ্যই ক্রিয়ার মিল রাখতে হবে। ঘনিষ্ঠ সর্বনাম তো আমরা জানি যে তুই, তোরা, করছিস, করে, এইরকম বিষয়গুলো। আচ্ছা, সর্বনাম কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি মিস। আচ্ছা, মোটামুটি সবাই বুঝতে পারছো না যে সর্বনামটা আসলে কিরকম হয়? জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা একটু পড়ি। সর্বনাম ও ক্রিয়া শব্দগুলো মর্যাদা অনুযায়ী ঠিক করে নিচের খালি জায়গায় লেখো। মানে এখানে নিচে একটা খালি জায়গা দেয়া আছে, এই যে এটা দেয়া আছে, এটাতে হচ্ছে তোমাদের ওই ওপরের এই অনুচ্ছেদ অনুযায়ী তোমাদেরকে লিখতে বলা হয়েছে। তো একটু দেখো উপরের অনুচ্ছেদে কি আছে। বলেছে আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদরের হাসপাতালে গেল। এখানে আমাকে সুবা তুমি বলো তো যে তাকে নিয়ে আমার বড় মামা, এই লাইনটাতে কোথায় কি সর্বনাম, ক্রিয়া, কিভাবে কি হবে বলো তো? সুবা বলো তো। আচ্ছা, জুয়াইরিয়া শুনতে পাচ্ছ? জুয়াইরিয়া তুমি বলো তো। মিস আমি বলবো জুয়াইরিয়া। হ্যাঁ জুয়াইরিয়া তুমি বলো। এটা হচ্ছে তাকে। মিস একটু হচ্ছে প্রশ্নটা একটু আর বলবেন, ভুলে গেছি। তোমরা ক্লাসে হচ্ছে মনোযোগ দাও সবাই, ঠিক আছে? দেখো এখানে বলা আছে না যে তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদরের মিস হাসপাতালে শুনতে গেল, পাচ্ছেন? বলেছে না? তো এখানে সব কেউ কি জয়েন করেছো নতুন? আচ্ছা জুয়াইরিয়া তুমি বলো কি বলছিলে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? সবাই রেসপন্স করো তো একটু। মিস তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদরের হাসপাতালে গেলেন। মিস শুনতে পাচ্ছি তো। তাহলে বলো যে এখানে তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদরের হাসপাতালে গেল, এই তাকে জায়গাটার নিয়ে মধ্যে আমার বড় মামা জেলা সদরের হাসপাতালে গেলেন। গেলেন, এখানে আরেকটা জিনিসও কিন্তু ভুল আছে, ধরতে পারোনি সেটা? এই যে দেখো এখানে তাকে আছে না, তাকে, তাকে তাকে তয়। চন্দ্রবিন্দু হয়, তাই না? মিস তাকে হচ্ছে তয় আকার হ্যাঁ চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু হবে, কেন হবে? কারণ এটা হচ্ছে একটা মানি সর্বনাম, যেহেতু এটা একটা মানি সর্বনাম, এই মানি সর্বনাম গুলো তার, তাকে, এই জিনিসগুলোর উপরে চন্দ্রবিন্দু বসে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, হাসপাতালের ডাক্তার বলেছিল রুগীকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। এখানে কি হবে, হাসপাতালের ডাক্তার বলেছিলেন, কারণ তিনি একজন অপরিচিত লোক। হাসপাতালের ডাক্তার অবশ্যই আমাদের খুব একটা পরিচিত হবেন না, বা পরিচিত করলেও তাকে আমরা অবশ্যই কিন্তু আপনি করেই সম্বোধন করব। তাহলে হাসপাতালের ডাক্তার বলেছিলেন রুগীকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। ওই সময় নানা 3-4 দিন হাসপাতালে ছিল। নানার ক্ষেত্রে অবশ্যই তুমি মানি সর্বনাম ব্যবহার করতে হবে।
ছিলর জায়গায় কি হবে বলো তো? ছিলেন। 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 হ্যাঁ, ছিলর জায়গায় হবে হচ্ছে ছিলেন। তারপরে কি মা হাসপাতাল থেকে নানা সেবা করতো। এখানেও যেহেতু আন্ডারলাইন করা আছে, তার মানে তোমাকে এটা পরিবর্তন মা করতেই বলা হাসপাতাল আছে। থেকে তো সেখানে কি হবে যে সেবা নানার করতেন সেবা মা। করতেন। হ্যাঁ, করতেন। মা হাসপাতাল থেকে নানার সেবা ঠিক করতেন। আচ্ছা, তারপর দেখো একদিন বিকালে আমি বড় মামার সাথে হাসপাতালে গিয়েছিলাম নানাকে দেখতে। এত বড় হাসপাতাল আমি আগে দেখিনি। জরুরি বিভাগের সামনে একটু পরেই রুগী আসছে, আর সেখানকার ডাক্তার নার্স সেসব রুগী নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। ডাক্তার নার্সদেরকে তোমার কি করতে হবে? মানি সর্বনাম ব্যবহার করতে হবে। তো সেই জন্য ডাক্তার নার্সদের ক্ষেত্রে তোমার কি ক্রিয়া ব্যবহার করবে এখানে? পড়ছেন, তাই না? সেসব রুগী নিয়ে ব্যস্ত হয়ে তারা পড়ছেন। বেশি লোকের ভিড়, কি লিখেছে? বেশি লোকের ভিড় দেখে দারোয়ান বারবার বলছে তোমরা এখানে ভিড় করবে না। দারোয়ানকেও কিন্তু তোমার মানি সর্বনাম ব্যবহার করতে হবে। দারোয়ান এখানে কি লিখবে বলো তো? এই লাইনটাতে বলো তো। দারোয়ান বারবার বলছেন আপনারা এখানে হ্যাঁ, ভিড় বলছেন। করবেন না। হ্যাঁ, আপনারা এখানে ভিড় করবেন না। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিড় করবেন না লেখা আছে, তার মানে হচ্ছে এটা একটা মানি সর্বনামকেই ইন্ডিকেট করছে, তাই না? যে তোমরা, এখানে কিন্তু তোমরা হবে না, এখানে হবে কি আপনারা। কেন, কিভাবে বুঝলে আপনারা হবে? কারণ এই যে এখানে করবেন না লিখেছে, করবেন না, করবেন না কারণে তুমি বুঝতে পেরেছো যে এখানে তোমরা হবে না, এখানে আপনারা হবে। এভাবে বুঝলাম। তারপর দেখো নানা আমাকে দেখে খুব খুশি হলো। তো নানা একটা মানি সর্বনাম, এখানে মানি সর্বনাম বোঝাতে তোমাকে কি লিখতে হবে? যে খুশি হলেন। তিনি বললেন তুই আবার আসতে গেলি কেন? এই যে তিনি বললেন, তিনি কি করলেন? তিনি বললেন। যেহেতু এখানে তিনি লেখা আছে, তিনি হচ্ছে একটা মানি সর্বনাম, সেই সাথে তোমাকে হচ্ছে ক্রিয়াটা ওইভাবে করতে হবে। যেহেতু বলা একটা ক্রিয়া, তো এখানে হবে কি? তিনি বললেন। তিনি বললে হবে না, হবে যে তিনি বললেন। তুই আবার আসতে, এখানে কি হবে বলতো? এই লাইনটাতে গেলি। তুই তুই আবার আবার আসতে আসতে গেলি গেলি কেন? কেন? এখানে গেলি কেন ব্যবহৃত হয়েছে বলতো? কারণ মিস নানা তো ঘনিষ্ঠ আমাদের সর্বনাম বড়জন না, তুই। উনি করে বলতেই পারে, এই জন্য। হ্যাঁ, বলতেই পারে, কিন্তু এখানে সর্বনামটা কি স্পেসিফিক্যালি বলো? কোন সর্বনাম এটা? ঘনিষ্ঠ নাম। ঘনিষ্ঠ হ্যাঁ, তো সর্বনাম। নানা তো আমাদেরকে, হ্যাঁ নানা তো আমাদেরকে তুই করে বলতেই পারেন, তাই না? নানা অবশ্যই আমাদেরকে তুই করে বলতে পারেন। এখানে একটা ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহৃত হয়েছে, তাই না? সেজন্য বলেছে যে তুই আবার আসতে গেলি কেন। নানা আমাকে আদর করে তুই করে বলে। এখানে কিন্তু আবার বলে লিখতে পারবে না, বলেন লিখতে হবে। আমি ছোটবেলায় নানাকে তুমি করে বলতাম, এখন বলেন। তাকে আপনি করে বলি। এখানে কোথায় ভুল আছে বলো তো? এখন তাকে আপনি করে বলি, তাই এখানে কোথায় ভুল চন্দ্রবিন্দু আছে? এখানে আকার হবে। কোথায়? হ্যাঁ, তয় চন্দ্রবিন্দু আকার হবে, কারণ এটা হচ্ছে একটা মানি সর্বনাম। আমি নানার কথার উত্তরে বললাম, নানা ভাই আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। যাবে বললে হবে না, এখানে বলতে হবে কি? যাবেন। নানা ভাই আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, খানিক বাদে একজন নার্স এসে নানাকে ঔষধ খাইয়ে গেল। এখানে কিন্তু তুমি গেল বলতে পারবে না, একজন নার্সকে তোমার অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে। তাই তুমি কি বলবে? যে খানিক বাদে একজন নার্স এসে নানাকে ঔষধ খাইয়ে গেলেন। সে বললেন আচ্ছা বলো এখানে কেন, এখানে কি হবে বলো তো? আচ্ছা দাঁড়া, একজন বলো। আমাকে হচ্ছে জেনি, তুমি বলো তো এখানে কি হবে? মিস তিনি বললেন হবে। হ্যাঁ, সে বললেন হবে না, যেহেতু বললেন দেয়া আছে। মানে তোমরা দেখেছো, একবার তোমাদেরকে সর্বনামটা ঠিকঠাক দেয়া আছে, ক্রিয়াটা ঠিকঠাক দেয়া নেই। একবার ক্রিয়া ঠিকঠাক দেয়া আছে, সর্বনাম ঠিকঠাক দেয়া নেই, তাই না? তোমাদের কিন্তু এইরকম ভাবেই আসতে পারে অনুচ্ছেদ, ঠিক আছে? পরীক্ষা এরকম ভাবেই তোমাদেরকে অনুচ্ছেদ দিয়ে দিতে পারে, সেখান থেকে তোমাদের ধরতে হবে। এখন এটা সহজ লাগছে হয়তো বা, কিন্তু যদি তোমরা সর্বনামগুলো ঠিকভাবে না জানো এবং সর্বনামের সাথে সঠিক ক্রিয়ার ব্যবহারটা যদি না জানো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে আটকে যাবে। তো তোমাদেরকে শিখতে হবে যে সর্বনামের সাথে কিভাবে মিস ক্রিয়ার আমাদের ব্যবহারটা করতে। পরীক্ষাগুলো তো বই থেকে কিচ্ছু আসে না। হ্যাঁ, সেটাও আমি জানি যে তোমাদের বই থেকে আসলে কিছুই আসে না। ইনফ্যাক্ট আমি সিক্সের প্রশ্ন দেখেছি, সেখানে দেখেছি যে বইয়ের সাথে খুব একটা মিল নেই, মানে একেবারে মিল নেই বললেই চলে। এখন বইয়ের সাথে মিল নেই, কিন্তু তারপরেও দেখবে যে বই থেকে কিছু কিছু জিনিস তুলে দিচ্ছে। কিন্তু সর্বনাম, যতিচিহ্ন, বাক্য, এগুলো কিন্তু পরিবর্তন করার কোনো সুযোগ নেই, বুঝছো? এগুলো হচ্ছে সলিড। এগুলো তুমি যা লিখবে, এগুলো যেভাবে আসবে, তুমি যদি সঠিক লিখতে পারো সেক্ষেত্রে তুমি ঠিক মার্কটাই পাবা। যতিচিহ্ন তো পরিবর্তন করার কিছু নাই, তাই না?
তো সেখানে তোমাকে বলবে যে তুমি জ্যোতি চিহ্নটা এখানে কি জ্যোতি চিহ্ন বসবে। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে কেন তুমি এই জ্যোতি চিহ্নটা বসিয়েছো, এখানে দাড়ি বসিয়েছো, কেন তুমি এখানে দাড়ি বসিয়েছো। এটা বিবৃতিবাচক বাক্য। কিভাবে একটা বিবৃতিবাচক বাক্য? বিবৃতিবাচক বাক্য আমরা কিরকম জানি, যে কোনো কিছু বিবরণ প্রকাশ পায় এরকম, তখন তোমাকে সেই ব্যাখ্যাটা সহ লিখতে হবে। বা তোমাকে কয়েকটা বাক্য, তোমাকে একটা প্যাসেজ দিয়ে দিবে, অনুচ্ছেদ দিয়ে দিবে, সেখানে বলবে সেখান থেকে, যেখান থেকে বিবৃতিবাচক বাক্য, তারপর হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্যগুলো তুমি বের করো। তুমি যদি মেইন পয়েন্ট, মেইন থিওরি যদি জানো, তাহলে কিন্তু এটা খুব একটা কঠিন না। হ্যাঁ, কিছু কিছু জিনিস আউট আসে, আমি দেখি যে অনেক কিছু আসলে বইয়ের সাথে মিল নেই, কিন্তু এই ব্যাপারগুলা, যদি চিহ্ন, বাক্য, তারপর সর্বনাম, তারপর হচ্ছে ধ্বনি, তারপর হচ্ছে আহ এই জিনিসগুলো কিন্তু আসলে কমন। এগুলা যা আসে, তোমরা যদি মেইন জিনিস জানো, তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবা। আচ্ছা, তারপর কোথায় এসছে আমরা? সে বললেন, এখানে হবে কি, তিনি বললেন কাল নানাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে। সন্ধ্যার আগে বড় মামা যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন, তারপর বলল, এই যে বড় মামা, বড় মামাকে তুমি কিভাবে সম্বোধন করবে? বললেন। তারপর বললেন, চলো এবার যাই। উম আচ্ছা, তারপর বললেন, এখানে কি হবে বলতো? চলোর জায়গায় কি হবে বলতো? চল। বলো দেখি এখানে কি হবে? চল চল। হবে। কেন? কারণ, কারণ মামা তো ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করতেই পারে, মামা তো তুই করে বলতেই পারে। সেই জন্য কি বললো? তারপর বললেন, চল এবার যাই, কাল সকালে আবার আসিস। আমি বললাম, চলো মামা। এই যে এখানে একটা দাগ দিয়েছে, তার মানে এখানে তোমাকে পরিবর্তন করে ফেলতে হবে, তুমি চলেন মামা বলবে, তাই না? কি হবে? চলেন মামা। চলেন। আচ্ছা, এটা সবাই বুঝতে পেরেছো, এই প্যাসেজটা, এই অনুচ্ছেদটা? জি মিস। এটা জি এখানে মিস। লিখতে বলেছে, এটাই এখানে লিখতে বলেছে, এটা এমন কিছু না। আচ্ছা, তারপরে আমরা যাই নিচে। ভাষিক যোগাযোগ, অভাষিক যোগাযোগ একটু জানি। আমরা যখন কারোর সাথে কথা বলি, সেটা এক ধরনের যোগাযোগ, এটা আমরা সবাই জানি যে আমরা যখন কারোর সাথে কথা বলি, এটা এক ধরনের যোগাযোগ। যেমন আমি তোমাদের সাথে এখন কথা বলছি, এটাও কাইন্ড অফ একটা কমিউনিকেশন অথবা যোগাযোগ। চিঠি বা পত্র লিখেও আমরা যোগাযোগ করি, আবার ইশারা বা আকার ইঙ্গিতের মাধ্যমেও আমরা যোগাযোগ করি। বিভিন্ন ছবি বা সংকেতের মাধ্যমেও আমাদের যোগাযোগ বা ভাব বিনিময় হয়ে থাকে, এগুলো আমরা জানি। আজকালকার যুগে তো ছবি বা ধরো ভিডিওর মাধ্যমে খুব বেশি আমাদের যোগাযোগটা হয়, তাই না? কিভাবে হয় বলো তো, ছবি বা ভিডিওর মাধ্যমে? দেখি তোমাদের কি ধারণা এই সম্পর্কে। মিস হচ্ছে ভিডিওর বলো, মাধ্যমে কিভাবে যোগাযোগ হয়? বলো ছবি বা ভিডিওর মাধ্যমে কিভাবে যোগাযোগ হয়? আচ্ছা, এই যে ছবি তোমরা দেখে আমরা ক্লাস, বুঝতে পারি এটা কি বলছে। আচ্ছা আমি তোমাদেরকে একটা সহজ উদাহরণ দেখাই। এই যে তোমরা ক্লাস করছো, হ্যাঁ, এই যে লাইনে ক্লাস করছো, এখানে কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে ছবি, ভিডিও, লাইভ ক্লাসের মাধ্যমে, তাই না? এটা কিন্তু পুরোটাই হচ্ছে তোমাদের একটা ডিজিটাল ওয়েতে তোমরা শিখছো, তাই না? যেমন তোমাদের কাছে যখন নোটিশ আসে, তোমাদের কখন ক্লাস, তোমাদের যখন এক্সাম হবে, তোমাদের যখন ক্লাস হবে, তখন কিন্তু সেটা হচ্ছে তোমরা একটা কি নোটিশ পাচ্ছ, বা তোমাদের একটা ছবি দিয়ে দেওয়া হচ্ছে, বা তোমাদেরকে লিখে দিয়ে দেওয়া হচ্ছে ফোনের মাধ্যমে, তাই না? বা আমরা যে ক্লাস করছি সেটা লাইভ ক্লাস করছি আমরা। সেই রকম এই যোগাযোগগুলো কিন্তু এভাবেই করা হচ্ছে। তো এটাই বলেছে, এগুলো ছবি বা সংকেতের মাধ্যমে আমাদের যোগাযোগ বা ভাব বিনিময়টা হয়ে থাকে। এখানে আমি কি করছি? আমি স্ক্রিন শেয়ার করছি, তোমাদের বইয়ের ছবি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে পড়াচ্ছি। তো সেক্ষেত্রে এখানে আমি কি করছি? ছবির মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগটা করছি, তাই না? তোমরা কি করছো? তোমরা তোমাদের কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি, সেভাবে করে যোগাযোগটা হচ্ছে, তাই না? যেটা একটি ইশারা আকার ইঙ্গিতের মাধ্যমে হয়, সেটা। আচ্ছা, এবার আমরা এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে, দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি ভাষিক এবং অভাষিক যোগাযোগের উদাহরণ। এটা আমরা আগে ভাষিক অভাষিক পড়বো, তারপর আমরা বুঝতে পারবো যে ভাষিক অভাষিক কি। আগেও পড়েছি, এখন একটু অফ করে পড়বো। মানুষ নানা প্রয়োজনে একে অন্যের সাথে যোগাযোগ করে। যোগাযোগ মূলত কয় ভাবে হয় বলতো? দুইভাবে। দুই ভাবে। দুই ভাবে হয়। কি কি হয়? ভাষিক যোগাযোগ এবং অভাষিক যোগাযোগ। আচ্ছা, ভাষিক যোগাযোগটা কি? ভাষিক যোগাযোগের প্রধান রূপ হচ্ছে চারটি: শোনা, বলা, পড়া, লেখা। আচ্ছা, তোমরা যে আমাকে শুনছো এবং বলছো, এটা কোন যোগাযোগের উদাহরণ বলো তো? ভাষিক মিস ভাষিক যোগাযোগের। যোগাযোগ। ভাষিক যোগাযোগ।
আর এই যে ধরো ছবির মাধ্যমে যে প্রকাশটা তোমরা তোমাদের বন্ধুদেরকে পাঠাও। ধরো তুমি জুয়াইরিয়াকে পাঠালে, সুবা জুয়াইরিয়াকে পাঠালে একটা ছবি যে আজকে মিস যে টাস্কটা দিয়েছে সেটা তুমি কিভাবে করেছো, সেটা তুমি কিভাবে তাকে দেখাবে বলো তো? কিভাবে পাঠাবে তুমি তাকে? তাকে ছবি তুলে পাঠাতে পারি। ছবি তুলে পাঠাতে পারো। এটা কি ধরনের যোগাযোগ হইলো? ছবি তুলে অনলাইনে ভাষিক যোগাযোগ। অভাষিক। এটা ভাষিক যোগাযোগ। ছবি সংকেত তো অভাষিক যোগাযোগ না? হ্যাঁ, ছবি তো অবশ্যই অভাষিক হবে না, ছবিটা তো ভাষিক না। ভাষিকের মূল উপাদান হচ্ছে শোনা, বলা, পড়া, লেখা। যেমন এই যে তোমাদের সাথে আমার যে যোগাযোগটা হচ্ছে, এটা হচ্ছে ভাষিক যোগাযোগ। তোমাদের সাথে তোমাদের ফোনে তোমাদের যাদের সাথে যোগাযোগ হয়, তোমাদের বন্ধু বান্ধব, দূরের বন্ধু বান্ধব যাদের সাথে তোমাদের ফোনে আলাপ হয়ে থাকে, এটা হচ্ছে ভাষিক যোগাযোগ। কিন্তু এই যে ছবির মাধ্যমে তারপর একটা জিনিস দেখো, যারা হচ্ছে তোমাদের এই যে কথা বলতে পারে না, তারা কিভাবে কথা বোঝায় বলো তো? মানে যারা হচ্ছে কথা বলতে পারে না তাদেরকে আমরা তাদের কথা তোমরা কিভাবে বুঝো বলো তো? তারা কিভাবে বুঝায় তাদের নিজেদের অঙ্গভঙ্গি, কিভাবে ভাষা বোঝায় বলো তো? ইশারার মাধ্যমে। হ্যাঁ, ইশারার মাধ্যমে। কারণ তাদের ইশারার হাতে মাধ্যমে। তাদের তাদের একটা কি আছে, তাদের একটা ভাষা আছে, তাদের একটা নিজস্ব ভাষা আছে, যে তারা তাদের হাতের বিভিন্ন অঙ্গভঙ্গি করে, মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি করে, সেটার মাধ্যমে তারা তাদের আসলে মনের ভাবটা প্রকাশ করে, যেহেতু তারা কথা বলতে পারে না। তো এটা কি ধরনের যোগাযোগ? এটা হবে একটা অভাষিক যোগাযোগ, ঠিক আছে? মানে তুমি ভাষায় প্রকাশ করছো না, এটা অভাষিক যোগাযোগ, এটা ভাষায় তুমি প্রকাশ করছো না। ছবি ছবি তুমি ভাষায় প্রকাশ করছো না। স্পর্শ, ধরো স্পর্শের যোগাযোগটা কিরকম হয়? যেমন তুমি তোমার কাউকে, ধরো তুমি একটা ক্লাসরুমে আছো, এখন তুমি কথা বলতে পারবা না, তুমি কথা বলতে পারবা না, তোমার কথা বলা নিষেধ। তখন তোমার পাশে একজন তোমাকে ধরো জুতো দিয়ে, তুমি মানে তোমার গায়ের উপর এসে পড়ছে, এমন একটা কিছু, মানে অনেক বেশি ধাক্কাধাক্কি হচ্ছে, তাই সে তোমার গায়ের উপর এসে পড়ছে। তখন তুমি কি করবে বলো তো? তুমি কথা বলতে পারবা না, তো তুমি কি করবা তখন? তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে বলো? বলো, বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে তখন? ইশারা, অঙ্গভঙ্গি। অঙ্গভঙ্গিটা কেমন হয়? আমরা কি করি? ধাক্কা দিই না, বা হাত দিয়ে সরিয়ে দিই না একজনকে? কেউ যদি তোমার গায়ের উপর পড়তে আসে কি করবে? তুমিও তাকে উল্টা ধাক্কা দিবে, অথবা তুমি তাকে হাত দিয়ে সরিয়ে দিবে। তো এই যে তুমি, এইটাও একটা যোগাযোগ, এটাও একটা যোগাযোগ। বা ধরো তুমি ক্লাসে আছো, তুমি তোমার ফ্রেন্ডকে বলবে যে তুমি চুপ করো, কিন্তু সেটা তুমি কথা না বলে বলবে। চুপ করো কথাটা তুমি তাকে কথায় মুখে না বলে বলবে, তখন তুমি তাকে কি করবে? তোমার আঙুল দিয়ে তোমার ঠোঁটে হাত দিয়ে দেখাবে না যে চুপ করো? ইশারার মাধ্যমে বলবে না? সবাই কি শুনতে পাও আমাকে? জি মিস। জি মিস। তাহলে সবাই একটু সাথে সাথে রেসপন্স করবে। তো দেখো কি বলছে, এটা হচ্ছে যে এরকম ভাবে ইশারা, হাতের স্পর্শ, তারপর ছবি, সংকেত, অনেক সময় অনেক সংকেতের মাধ্যমে আমরা জানতে পারি যে কোনটা বিপদ সংকেত, অনেক কিছুর মাধ্যমে আমরা জানতে পারি যে কোনটাকে কোন সংকেত বলে, তাই না? তো এই সংকেতের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি। আবার আবার অনেক সময় দেখো না, আচ্ছা আমরা যখন মেট্রো রেলে যাই, মেট্রোতে যখন যাই তখন আমরা দেখি না যে বিভিন্ন ধরনের সংকেত দেওয়া থাকে, অ্যারো চিহ্ন দেওয়া থাকে মেট্রোতে। আচ্ছা তোমরা মেট্রোতে উঠেছো? ঢাকায় এসে মেট্রোতে উঠেছো কেউ? জি মিস। আচ্ছা, মেট্রো রেলে উঠলে তুমি হয়তো জেনে থাকবে যে বিভিন্ন জায়গাতে এরকম লেখা থাকে না যে উত্তরা অভিমুখী, উত্তরা বহির্মুখী, তারপর অ্যারো চিহ্ন দেওয়া থাকে না? জি মিস। এটা হচ্ছে একটা সংকেতের মাধ্যমে তোমাকে বোঝাচ্ছে। এটা কোনো কথা বলছে না, কোনো ছবি না, একটা সংকেত। এটা একটা সংকেত যে আপনি হচ্ছে এখন, আপনাকে ডান হাতে যেতে হবে, ডান দিকে যেতে হবে, আপনাকে হচ্ছে এখন উপরে যেতে হবে, আপনাকে হচ্ছে এখন এই দিকে যেতে হবে, যে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে সব জায়গাতে বুঝিয়ে রেখেছে, তাই না? তো এটাও কিন্তু এক ধরনের একটা কমিউনিকেশন বা যোগাযোগ, এর মাধ্যমে তুমি বুঝতে পারছো, তুমি ডিরেকশন পাচ্ছ, তুমি নির্দেশনা পাচ্ছ যে এরপর তোমাকে কোথায় যেতে হবে। তো এটা কিসের মাধ্যমে হচ্ছে? সংকেতের মাধ্যমে হচ্ছে। তাহলে সংকেত হচ্ছে একটা কি? অভাষিক যোগাযোগ, মানে কথা না বলে বা ভাষায় প্রকাশ না করে যে যোগাযোগটা হচ্ছে। আচ্ছা দেখো, তো এই জানলাম হচ্ছে ভাষিক যোগাযোগ। কিন্তু ভাষিক যোগাযোগের প্রথম চারটি রূপ কি বলতো? প্রধান চারটি রূপ কি আছে বলতো? শোনা, বলা, পড়া ও লেখা। শোনা, বলা, পড়া এবং লেখা। এর মধ্যে বলা ও শোনার কাজে মুখ ও কানের ভূমিকাটা প্রধান, এটা আমরা সবাই জানি, যে আমরা বলছি, আমি বলছি, এখানে মুখের ভূমিকা প্রধান।
তোমরা শুনছো, এখানে কানের ভূমিকা প্রধান। কারণ যদি কান না থাক, যদি সৃষ্টিকর্তা আমাদেরকে কান না দিতেন, আমরা হয়তো শুনতে পেতাম না, মুখ না দিলে বলতে পারতাম না। তাই বলা এবং শোনার কাজে মুখ এবং কান হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করছে। অন্যদিকে লেখা ও পড়ার কাজে হাত চোখ প্রধান ভূমিকা পালন করছে। এগুলো তো আমরা মোটামুটি জানি। রেডিও, টেলিভিশন, শোনা, দেখা, কাগজে লেখা বা কম্পিউটারে টাইপ করা ইত্যাদি ভাষিক যোগাযোগের উদাহরণ। আচ্ছা, আর অভাষিক যোগাযোগটা কি? অভাষিক যোগাযোগটা হচ্ছে কাইন্ড অফ কথাবার্তা একেবারেই না বলে কৌশলে যদি তুমি কাউকে কোনো কিছু বোঝাতে চাও। কৌশলে। যেমন তুমি কাউকে একটা চিহ্নের মাধ্যমে বললে যে আসলে তোমাকে এ পাশে যেতে হবে। তুমি কাউকে ইশারার মাধ্যমে বললে যে তুমি চুপ করো। বা তুমি কাউকে ইশারার মধ্যে বললে যে স্পিক আউট, মানে তুমি কথা বলো। তুমি কাউকে ইশারার মাধ্যমে বললে যে তুমি উঠে দাঁড়াও, তুমি সরে দাঁড়াও। এই যে তুমি ইশারার মাধ্যমে কাজটা করছো, এগুলো হচ্ছে অভাষিক যোগাযোগ। হ্যাঁ, আচ্ছা। এবার এদিকে দেখো, দৈনন্দিন জীবনে তোমরা চর্চা করো এমন কয়েকটি ভাষিক যোগাযোগের উদাহরণ। আমাকে বলো এমন কয়েকটা ভাষিক যোগাযোগের উদাহরণ। জুয়াইরিয়া বলো তো। ভাষিক যোগাযোগ: চিঠি লেখা, হ্যাঁ, কথোপকথন, অনলাইনে মেসেজ পাঠানো, কাগজে নিউজ পেপার পড়া। হ্যাঁ, এগুলো হচ্ছে ভাষিক। আর সুবা, তুমি বলো তো অভাষিক ফোনে আলাপ যোগাযোগের করা। কয়েকটা উদাহরণ। হাত ও চোখের ইশারা, শারীরিক অঙ্গভঙ্গি, হাতের স্পর্শ। হ্যাঁ, ঠিক আছে, এটা তো অভাষিক যোগাযোগ। কিন্তু যদি তোমাকে লিখতে বলা হয় যে তুমি অভাষিক যোগাযোগে এরকম কয়েকটা উদাহরণ লেখো, তখন তুমি কি লিখবা? একটু বুঝিয়ে বলো, একটু গুছিয়ে বলো। যেমন যারা কানে শুনতে পারে না আমি তাদের সাথে ইশারায় কথা বলতে পারি, যারা কথা বলতে পারে না তাদের সাথে আমি ইশারায় কথা বলতে পারি। যারা কানে শুনতে পারে না তাদের সাথে যোগাযোগ করার সময় আমি যদি তাদেরকে ডাকি তাহলে তারা শুনতে পারবে না, তখন আমি তাদেরকে স্পর্শ করে বোঝাতে পারি যে আমি তাদেরকে ডাকতেছি। বা অনেক সময় আমি তাদেরকে ইশারায় বোঝাতে লিখেও পারো। বলতে পারি। হ্যাঁ, ইশারায়ও বলতে পারো। আচ্ছা, তো এইগুলো হচ্ছে অভাষিক যোগাযোগের উদাহরণ। বা অনেক সময় আমরা সংকেত দেখে অনেক কিছু বুঝতে পারি, চ্যাটের সময় ছবি দেখে ইমোজি অনেক কিছু ব্যবহার বুঝতে করা। পারি। হ্যাঁ, চ্যাটের সময় ইমোজি ব্যবহার করা, এটাও কাইন্ড অফ অভাষিক যোগাযোগ। এটার মাধ্যমে তুমি আসলে তোমার আহ ওই মুহূর্তে তোমার ব্যাপারটা, যেমন আমরা যখন এক্সাইটেড হই তখন আমরা একটা এক্সাইটমেন্টের ওই রকম একটা ইমোজি ইউজ করি, তাই না? যখন আমরা স্যাড হই তখন আমরা কান্নার একটা ইমোজি ইউজ করি। তো এটার মাধ্যমে আমাদের কিন্তু একটা ব্যক্তিগত যে আমরা যেটা আসলে ভিতরে ফিল করছি, এই জিনিসটা আমরা প্রকাশ করতে পারি ইমোজির মাধ্যমে, তাই না? এমন একটা ব্যাপার। আচ্ছা, জি তারপরে মিস। যাও নিচে। এবার বলেছে যে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ। দেখো, এই জিনিসটাও ইম্পর্টেন্ট আছে। তোমাদের এখন একটা দেয়া আছে অনুচ্ছেদ, অন্য একটা অনুচ্ছেদ তোমাদের দেয়া থাকতে পারে, সেখান থেকে তোমাদের হয়তো বের করতে বলতে পারে যে তোমরা এখান থেকে প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক কথাগুলো বের করো, তাই না? আচ্ছা, এখানে কি আছে? শ্রেণী শিক্ষক সুমা জাহান ক্লাসে ঢুকে বললেন, তোমরা কি গতকাল নোটিশ বোর্ড দেখেছো? সোহেল দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আমি গতকাল স্কুলে আসি। শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ কৌতূহলী হয়ে উঠলো, কি লেখা থাকতে পারে নোটিশ বোর্ডে? সোহেলের মতে দু একজন গতকাল স্কুলে আসেন, তাদের জানার কথা নয়। তবে যারা স্কুলে ছিল তাদের সবাই ঠিকমতো নোটিশ বোর্ডে খেয়াল করেনি, ফলে সেখানে কি লেখা আছে সবার জানা নেই। সুমা জাহান বলল, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। তবে আমি জানতে চাচ্ছি, এমন কি কেউ আছো যে নোটিশ বোর্ড দেখেছো এবং সেখানে কি লেখা আছে তা বলতে পারবে? সুমা জাহান এরকমটা জিজ্ঞেস করছে যে এমন কি কেউ আছো যে নোটিশ বোর্ড দেখেছো এবং সেখানে কি লেখা আছে তা বলতে পারবে? তারপরে কি আছে দেখো, মিলি বলল, ম্যাডাম, আমি দেখেছি, আমি বলতে পারবো সেখানে কি লেখা আছে। সোমা জাহান মিলিকে বলার অনুমতি দিলেন। মিলি বলল, নোটিশ বোর্ডে লেখা আছে সামনের সপ্তাহে নোটিশ বোর্ডে লেখা আছে সামনের সপ্তাহে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় একজন শিক্ষার্থী দুটো খেলায় নাম দিতে পারবে। সোমা জাহান যোগ যোগ করলেন, তোমরা দলগতভাবে একটি খেলায় নাম দিতে পারবে। দলগতভাবে খেলার জন্য আছে ক্রিকেট এবং হ্যান্ডবল। কে কোন খেলা খেলবে তা ঠিক করে আমার কাছে নাম জমা দাও। তারপর সবাই মিলে আলাপ করতে লাগলো কে কোন খেলায় নাম লেখাবে। সোহেল ক্রিকেট ভালো খেলে, তাই তাকে দলনেতা করে দল গঠনের কথা হতে লাগলো। পলাশ এই কথার মধ্যেই সোহেলকে জিজ্ঞেস করলো, তুই গতকাল স্কুলে আসিসনি কেন? সোহেল জবাব না দিয়ে ক্রিকেট দলে কে কে থাকবে তার তালিকা তৈরি করতে লাগলো। এখানে কিন্তু একটা অপ্রাসঙ্গিক ব্যাপার চলে এসেছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে সোহেল একটা কথা হুট করে জিজ্ঞেস করে বসলো, এটা কিন্তু সে ঠিক করেনি। কারণ
পলাশ পলাশ যে একটা অপ্রাসঙ্গিক কথা বলে বসলো, সোহেল তো একটা কাজ করছে তাই না, তাকে দল গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, তো সোহেল সেই কাজটা করছে। এর মধ্যে এসেছে পলাশ একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করে বসলো, এটা একটা আসলে অপ্রাসঙ্গিক এবং একটা ওই মুহূর্তে একটা বিরক্তিকর ব্যাপার ছিল, বিরক্তিকর পরিস্থিতি ছিল। তারপরে দেখো কি আছে, পলাশ বলল, সোহেল সোহেল তুই কি অসুস্থ ছিলি? সোহেল সংক্ষেপে বললো যে না, আসলে সোহেল বিরক্ত বোধ করছিল, কারণ এটা একটা বিরক্ত বোধ করারই একটা ব্যাপার। কারণ আমরা একটা কাজ করছি, একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, বা একটা ধরো টিম ওয়ার্ক করছে, সেখানে এসে একজন একটা খুব অবাঞ্ছিত বা অপ্রাসঙ্গিক একটা কথা বললো, সেটা অবশ্যই বিরক্তিকর হবে, তাই না? তো এই জন্য আর কি একটা অপ্রাসঙ্গিক কথা, এটা একটা অপ্রাসঙ্গিক ব্যাপার। তারপরে দেখো, সোহেল একটু বিরক্ত হয়ে বললো, ওগুলো নিয়ে পরে কথা বলা যাবে, আগে ক্রিকেটের দল গঠন শেষ করি। পলাশের এবার সত্যি সত্যি মনে হলো সোহেলের বড় মামা বুঝি বিদেশ থেকে এসেছে, তাই সে বললো, বিদেশ থেকে কি এনেছে রে? সোহেল এবার উঁচু গলায় বললো, আমি এ নিয়ে কথা বলবো না। আচ্ছা, তো এই হচ্ছে শেষ হলো। এবার এখানে বলেছে এই প্রশ্নগুলো, এই উত্তরগুলো আমি তোমাদের থেকে একটু শুনবো, হ্যাঁ? বলো তো, শ্রেণী শিক্ষক সোমা জাহান ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলছিলেন? আমাকে বলো এটা, সুবা বলো। শ্রেণী শিক্ষক সোমা জাহান ক্লাসে নোটিশ বোর্ড এবং সেখানে লেখা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে আলোচনা করছিলেন। আলোচনা করছেন, আচ্ছা। সোহেল কেন পলাশের কথা বিরক্ত হয়েছিলেন বলতো জেমি? সোহেল পলাশের কথায় বিরক্ত হচ্ছিল কারণ কারণ সোহেল সরি, কারণ পলাশ মানে একটা প্রসঙ্গের মাঝে আরেকটা প্রসঙ্গ ঢুকিয়ে দিচ্ছিল। হ্যাঁ, এক প্রসঙ্গের মধ্যে অন্য প্রসঙ্গ ঢুকিয়ে দিচ্ছিল, যেমন সোহেল হচ্ছে কাজ করছিল, সে হচ্ছে ক্রিকেট দল ভাগ করছিল, আর পলাশ তার মধ্যে কি করেছিল, পলাশ তার মধ্যে সে ব্যাঘাত বারবার ঘটিয়েছে বা বলছিল যে সে কালকে কেন আসেনি, মানে হ্যাঁ আপনি ঠিকই বলছেন মিস, ব্যাঘাত ঘটা দিচ্ছিল। ব্যাঘাত ঘটাচ্ছিল, অপ্রাসঙ্গিক কথা বলছিল, তাই না? তো সেই জন্য আসলে কি, এই জন্যই সে সোহেল পলাশের কথায় বারবারই বিরক্ত হচ্ছিল। আচ্ছা, তারপরে দেখো, পলাশ জানতে চাচ্ছিল তা আর কোন উপায় সে জানতে পারতো, মানে পলাশ যে প্রশ্নগুলো সোহেলকে করছিল সেগুলো অন্য কি উপায় সে জানতে পারতো, বলো তো, এটা আমাকে বলো। জুয়েরিয়া, তুমি বলো। সোহেল দল গঠনের মতো একটি গুরুত্বপূর্ণ কাজ করছিল। সে সময় সোহেল হচ্ছে এই কি যেন বলে, পলাশ অপ্রাসঙ্গিক ভাবে জানতে চাইছিল যে সে স্কুলে গতকাল কেন আসেনি, বা হচ্ছে তার বড় মামা কি বাড়িতে এই বিদেশ থেকে এসেছে। তখন পলাশ রাগ হয়েছিল। এই ক্ষেত্রে এই বিষয়টি হচ্ছে না, পলাশ এখানে হচ্ছে মেইন একটা সোহেলকে প্রশ্ন আছে, সেটা হচ্ছে অন্য সময় জানতে পারতো। হ্যাঁ, সে আসলে কোন উপায় জানতে পারতো, এটাই হচ্ছে মেইন প্রশ্নটা। সে কি করতে পারতো, অন্য একটা সময় অন্য জানতে পারতো, উপায়ে তাই না? অন্য সময়ে বিষয়টি তার সাথে কথা বলতে পারতো বিষয়টি নিয়ে, হ্যাঁ, অন্য সময় বিষয়টা নিয়ে আলোচনা করতে পারতো, বা তার কাজ, তার টিম ওয়ার্কটার পর বা তাকে জানতে ফুটবল। পারতো হ্যাঁ, অর্থাৎ তার কাজটা তো শেষ করতোই, এমন তো না যে সারাক্ষণ লাগে ধরে কাজ করতো। কাজটা শেষ হলে আসলে সে জিজ্ঞেস করতে পারতো, যেটা সে আসলে করেনি। তো সেই কারণে একটা অপ্রাসঙ্গিক কথা হয়ে গেছে না? সবাই কি বোর হচ্ছো ক্লাস করতে করতে? জি মিস। নো মিস। নো মিস। নো মিস, নো মিস। বোর হচ্ছে না? বোর হচ্ছ না? কে যেন একজন বলে ফেলেছে মিস বোর হচ্ছ। আপনি তো বললেন যে বুঝতে পারছো নাকি। সমস্যা নাই, অনেক সময় আমরা যখন ক্লাস করতাম বুঝছো, অনলাইন ক্লাস হচ্ছে একটা বিরক্তিকর ক্লাস, মানে খুব মাথা ধরে যায় একদম, ভালো লাগে না, ফোনের দিকে তাকায় থাকতে হয় সারাক্ষণ, খুব বিরক্ত লাগে। আমাদের যখন কোভিড ছিল তখন ওই করোনার সময় আমাদের অনলাইনে ক্লাস হইতো, তো তখন দেখতাম মানে কি যে ভালো লাগতো না ক্লাস করতে। অনলাইন ক্লাসটা হচ্ছে একটা একঘেয়েমি চলে আসে অনেকক্ষণ ক্লাস করতে করতে। তোমাদের লাস্ট ক্লাস তো 3 আওয়ার্স ছিল, তাই না? আচ্ছা, ওই ক্লাসে কে কে ছিলা তোমরা 3 ঘন্টার ক্লাসে? মিস আমি ছিলাম জুয়াইরিয়া। সুবা, জুয়াইরিয়া, সুবা ছিলা? জি মিস, আমিও ছিলাম। জি মিস, আমিও ছিলাম। সবাই ছিলা, তোমরা 3জনই ছিলা? জি মিস। জি মিস। জি মিস। ওয়াও, দ্যাট তো নাইস। তোমরা 3জন হচ্ছে আমার অ্যাক্টিভ স্টুডেন্ট, আমি তোমাদের কথা সবসময় বলে থাকি, তোমরা এরকম অ্যাক্টিভ থেকো সবসময়, তাহলে হচ্ছে ভালো করতে পারবে। আর যে কোনো সমস্যা মিসকে জানাবে বাংলা, ঠিক আছে? প্রয়োজনে ধরো আজকে যেই যে সমস্যাগুলো তোমাদের থাকবে, সেগুলো তোমরা লিখে রাখতে পারো যে মিস এই জিনিসটা বুঝতে পারছি না, ঠিক আছে?
তোমাদের কতটুকু আছে? হয়তো তোমাদের ১ থেকে শুরু করে ৭১ পৃষ্ঠা পর্যন্ত আছে না? তোমরা এর মধ্যে যে সমস্যাগুলো তোমাদের আছে বা যে টপিক তোমরা বুঝতে পারো না, সেগুলো তোমরা খাতায় লিখে রাখতে পারো। সেটা আমাকে তোমরা বলতে পারো। ধরো আমাদের আর ২ টো ক্লাস হবে, তাই না? তোমাদের এক্সামের আগে। তো কালকে ক্লাসে হচ্ছে তোমরা এরকম টুকটাক লিখে আনতে পারো এবং তারপরের ক্লাসে আমি তোমাদেরকে সেই টপিক গুলা ক্লিয়ার করাই দিব। যে মিস এটা বুঝতে পারছি না বা এই কোয়েশ্চেনটা কিভাবে হতে পারে। যেকোনো সমস্যা খুব ফ্র্যাঙ্কলি আমাকে শেয়ার করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি? সোহেল কিভাবে পলাশকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারতো? সোহেলও তো পলাশকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারতো, তাই না? কিভাবে আনতে পারতো বলো তো, তোমাদের মতামত কে বলতে চাও বলো। আমি বলি, জুয়াইরিয়া। বলো। সোহেলকে সোহেল পলাশকে ক্রিকেট দল গঠনের কাজটি সেই মুহূর্তে গুরুত্বপূর্ণ এটি বলতে পারতো। সে বিষয়টি বুঝিয়ে তাকে থামাতে পারতো। ক্রিকেট বিষয়ে কথা বলতে তাকে বিভিন্ন অনুরোধ করতে পারতো। হ্যাঁ, অনুরোধ করতে পারতো। আচ্ছা, আহ জেমি তুমি বলো তো, তুমি কিভাবে মানে কিভাবে তুমি চিন্তা করছো যে আসলে সোহেল কিভাবে পলাশকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারতো? সোহেল যদি বলতো যে আমি এখানে ক্রিকেট দল নিয়ে কথা বলছি, এই কথাটা শেষ হয়ে যাক, তারপর আমি তোমার সাথে কথা বলবো, বা সেও যদি ক্রিকেট দলের ব্যাপারে কথা বলতো, তাহলে এটা প্রসঙ্গের মধ্যে আসতো। হ্যাঁ, সেও যদি ক্রিকেট নিয়ে কোনো কথা বলতো তাহলে সেটা একটা মানে ক্রিকেট সঙ্গে যদি আসতো এমন কোনো কথা, তাহলে হচ্ছে এটা প্রসঙ্গগত একটা কথা বলতে পারতো। আচ্ছা, তারপর দেখো পলাশ কিভাবে সোহেলের সাথে কথা বললে তার প্রাসঙ্গিকতা আছে, এটা তো আমরা জানলাম। তারপর প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনা রাখতে হয় বলে তুমি মনে করো? আচ্ছা, এটা একটা বেসিক প্রশ্ন যে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনা রাখতে হয় বলে তুমি মনে করো? তোমরা কি মনে করো বলো তো, যে কোন কোন দিকগুলো আসলে আমাদের বিবেচনায় রাখতে হবে? একটা বিষয়, প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আলোচনা করছো, সেখানে তোমাকে কি নিয়ে আলোচনা করতে হবে বলো তো? যেমন আমরা আলোচনা করছি কি নিয়ে? ধরো আমরা এখানে তোমাদের কি বললাম, অনলাইন ক্লাস নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, অনলাইন ক্লাস নিয়ে কথাবার্তা বলছি। এখন আমরা অনলাইন ক্লাস নিয়ে আমি তোমাদেরকে অনেক ধরনের কথাবার্তা বলছি যে আচ্ছা ঠিক আছে, আমাদের এরকম বিরক্ত লাগছিল, বা যখন অনলাইন ক্লাস করেছি, কোভিড এর টাইমে অনলাইন ক্লাস করেছি আমরা। অনলাইন ক্লাসটা আসলে দীর্ঘ সময় হওয়ার কারণে অনেক সময় কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, মানে মনোযোগ নষ্ট হয়ে যায়, এরকম একটা বিষয়। এই জিনিসটা আমরা শুধু অনলাইন ক্লাসের মানে মধ্যেই বলছি। তার মধ্যে তোমাদের মধ্যে একজন স্টুডেন্ট বলে উঠলা যে মিস আমি হচ্ছে এই প্রশ্নের উত্তর বুঝতে পারছি না। এটা একটা অপ্রাসঙ্গিক কথা হয়ে গেল না? যেখানে কথা হচ্ছে অনলাইন নিয়ে, তাই না? তো সেক্ষেত্রে অনলাইন ক্লাস নিয়ে কথা হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের কি নিয়ে কথা বলতে হবে? অনলাইন ক্লাস নিয়েই কথা বলতে হবে। তো এই রিলেটেড কথাবার্তাই বলতে হবে, যে কখন অনলাইন ক্লাসটা নিতে হয়, বা অনলাইন ক্লাসের সুবিধাটা কি, অনলাইন ক্লাসের অসুবিধাটা কি। এটা হতে পারে একটা প্রাসঙ্গিক বিষয়, এটা হতে পারে একটা যোগাযোগের প্রসঙ্গগত একটা মাধ্যম। যে আমরা অনলাইন ক্লাস নিয়ে কথা বলছি, এবার তার ভালো দিক, তার খারাপ দিক, কি কি বিষয় বিবেচনা রাখতে হবে অনলাইন দিকে, অনলাইন ক্লাস করার ক্ষেত্রে তোমাদের কোন কোন জিনিসগুলো আসলে খেয়াল রাখতে হবে, কোন কোন জিনিসগুলোর কারণে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যেতে পারে, কোনটা আসলে ইতিবাচক কোনটা আসলে নেতিবাচক, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। এটা হচ্ছে যে আমরা অনলাইনে ক্লাস নেওয়া বা অনলাইনে ক্লাস করা, এই বিষয়টা নিয়ে একটা প্রসঙ্গগত বা প্রাসঙ্গিক একটা বিষয় আলোচনা করছি, তাই না? এর মাঝখানে যদি অন্য কেউ এসে বললো যে মিস আমার অফলাইন ক্লাস ভালো লাগে, এটা তো হইলো না, তাই না? আমরা কথা হচ্ছে অনলাইন ক্লাস নিয়ে, তুমি এসে হুট করে বললা যে অফলাইন ক্লাস ভালো লাগে। বা তুমি এসে বললা যে মিস আমি এই প্রশ্নের উত্তর বুঝতে পারছি না। অপ্রাসঙ্গিক হয়ে গেল না? এরকম অপ্রাসঙ্গিক কথাবার্তা বা কোনো কিছু আমরা করবো না। সবসময় চেষ্টা করবো যে যেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেখানকার ওই বিষয়গুলো নিয়ে বিবেচনা করবেন, যে আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, এটার ভালো দিক কি আছে, এটার খারাপ দিক কি আছে, বা এটা যদি আমার লাইফে হয়, বা এই জিনিসটা এই ঘটনাটা বা এই জায়গাটা যদি আমি যাই, সেখানে গিয়ে আমি কি করতে পারতাম, বা কি করলে আসলে প্রোডাক্টিভ হবে জিনিসটা। এইরকম ভাবে আর কি। তো প্রসঙ্গগত মানে ব্যাপারগুলোর ক্ষেত্রে তোমাকে এই জিনিসগুলো আসলে বিবেচনায় রাখতে হবে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো যে কি বলছে আসলে এই জিনিসটাতে? প্রসঙ্গ, প্রাসঙ্গিক, জি অপ্রাসঙ্গিক মিস। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? জি মিস। এখানে জি দেখো, মিস। এখানে একটা দিচ্ছে এরকম, এই যে তোমাদেরকে বোঝানোর জন্য এরকম একটা দিয়েই দিছে। কোনো কিছু নিয়ে কথা বলার সময় বিষয়ের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। এই যে মিস একটাকে বললাম না, বিষয়ের দিকে নজর, যেমন আমি বললাম অনলাইনে ক্লাস নেওয়া, ওই যে অনলাইনে ক্লাস নিচ্ছে, অনলাইন ক্লাস করা বা অনলাইন ক্লাস নেওয়া,
অনলাইনে ক্লাস, ওই জিনিসটাই হচ্ছে মেইন বিষয়, ওইটাই হচ্ছে মেইন, ওইটাই তোমাকে মাথায় রাখতে হবে এবং ওইটা মাথায় রেখেই তোমাকে প্রাসঙ্গিক কথাগুলো আসলে বলতে হবে। বিষয়ের মধ্যে থেকে কথা বলাকে প্রাসঙ্গিক কথা বলে, আর বিষয়ের বাইরের কথাকে অপ্রাসঙ্গিক কথা বলে, এটা তো মিস তোমরা জানোই। আচ্ছা, দুজন বা কয়েকজন মিলে আলাপের সময় বক্তা কিংবা শ্রোতাকে প্রসঙ্গের মধ্যে ধরে রাখতে হয়। দুজন বা কয়েকজন মিলে আলাপের সময়, অর্থাৎ এই কথাটার দ্বারা কি বুঝিয়েছে জানো? দুজন বা কয়েকজন মিলে আলাপের সময় তাকে বক্তা কিংবা শ্রোতাকে প্রসঙ্গের মধ্যে ধরে রাখতে হয়। ধরো এখানে কয়জনের কথাবার্তা হচ্ছে, আমি আমি কি বলতো, বক্তা নাকি শ্রোতা বলতো? আমি কি? মিস বক্তা। বক্তা। হ্যাঁ, আমি হচ্ছি বক্তা, তোমরা শ্রোতা, তাই না? তোমরা হচ্ছে লিসেনার। তো এই যে আমি বলছি, তো এখানে এটাই বলেছে, দুজন বা কয়েকজন মিলে আলাপের সময় বক্তা কিংবা শ্রোতাকে প্রসঙ্গের মধ্যে ধরে রাখতে হয়। এই যে আমাদের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে না, এখানে বক্তা মানে হচ্ছে আমি এবং শ্রোতা মানে হচ্ছে তোমরা, তোমাদের মধ্যে কি প্রসঙ্গটা ধরে রাখতে হবে। এই যে ক্লাসটা কোন ক্লাস হচ্ছে? বাংলা ক্লাস, তাই না? বাংলা ক্লাসটা হচ্ছে আমাদের প্রসঙ্গ। বাংলা ক্লাসের আমরা এখন প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক টপিকটা নিয়ে আলোচনা করছি। এর মাধ্যমে কেউ একজন এসে গণিত আমাকে একটা প্রশ্ন দিয়ে দিল, অপ্রাসঙ্গিক হয়ে গেল না? তাই না? তো এই অপ্রাসঙ্গিক কাজটা করা যাবে না। বা তোমরা একটা অন্য প্রশ্ন ধরাই দিলা, জিনিসটা কিন্তু হলো না, তাই না? বাংলার মধ্যে থাকতে হবে, তাহলে ব্যাপারটা প্রাসঙ্গিক হবে, তাই না? তো এটাই হচ্ছে মূলত কথা, যে দুজন বা কয়েকজন মিলে আলাপের সময় বক্তা কিংবা শ্রোতাকে প্রসঙ্গের মধ্যে ধরে রাখতে হয়। আচ্ছা, এবার আমরা প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক কথা খুঁজবো এখান থেকে। আচ্ছা, কে পড়বে এখান থেকে? আমি একজন কেউকে দিয়ে বলাবো যে এখানে অপ্রাসঙ্গিক কি আছে। কে পড়তে চাও? মিস আমি পড়ি। মিস আমি। কে? জুয়াইরিয়া? জি মিস। তুমি তো সবসময় পড়ছো, মিস আজকে হচ্ছে অন্য কেউ পড়তে বলো। আচ্ছা, এখন সম্ভবত আজান হচ্ছে, আমরা কি একটু নামাজেই বিরতি দিই, ঠিক আছে? তোমাদের ঠিক 7টা 5-এ মিস আবার ক্লাস শুরু করবো, ঠিক আছে? সবাই শুনতে পেয়েছো? জি মিস। এখন জি সবাই যাও, মিস। নামাজ আদায় করে ফেলো। আচ্ছা, নামাজ আদায় করে ফেলো, তারপরে 7টা 5-এ আবার ক্লাসে চলে আসবে, একদমই দেরি করবে না, ঠিক 7টা 5-এ, ঠিক আছে? জি মিস। এখন সবাই ক্লাস থেকে যাও, তোমরা 7টা 5-এ চলে আসবে ক্লাসে, ঠিক আছে? 7টা 5-এ কিন্তু ক্লাস শুরু করে দিব। আমরা কোথায় ছিলাম? আমরা তো এখানে ছিলাম, তাই না? সবাই কি শুনতে পাচ্ছ জি আমাকে? মিস। আচ্ছা, দেখো তাহলে আমরা এখন এটা করবো, বলেছিলাম যে একজন বলার জন্য, তাই না? আচ্ছা, মিস একটু বলি, দেখো, একজন শিক্ষার্থী লালবাগের কেল্লা ঘুরতে গিয়েছিল, সে লালবাগ কেল্লা ঘুরে এসে নিচের মতো করে লিখলো। অর্থাৎ এখানে লালবাগ কেল্লাটাই হচ্ছে মেইন পয়েন্ট এবং লালবাগ কেল্লায় যাবে, লালবাগ কেল্লা সম্পর্কিত লেখাটাই হচ্ছে এখানে মূল বিষয়বস্তু, ঠিক আছে? আগে বিষয়টা বুঝতে হবে, যেখানে আসলে বিষয়টা কি, মূল বিষয়টা কি। এখানে মূল বিষয়টাই হচ্ছে লালবাগ কেল্লা। হ্যাঁ, অনেকদিন থেকে ইচ্ছা ছিল পুরাতন কোনো ঐতিহাসিক জায়গা ঘুরতে যাব। বাবার মুখে অনেকবার লালবাগ কেল্লার কথা শুনেছি। ঠিক করা হলো সবাই মিলে সেখানে যাব। আমার যাওয়ার কথা শুনে আমার মামাতো বোনও যেতে চাইলো। ওর নাম শেফালি। শেফালিকে নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে। একবার যেমন আমার মামা ওকে বলেছিলেন, শেফালি, তুমি কি আমার জন্য 1 কাপ চা বানিয়ে আনতে পারবে? এই যে এখানে মামা আমাকে বলেছিলেন, এটা কোন সর্বনাম বলো তো? মিস মানি মানি সর্বনাম। সর্বনাম। হ্যাঁ, এটা হচ্ছে মানি সর্বনাম। আচ্ছা, তারপরে কি শেফালিকে নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে। মামা ওকে বলেছিলেন, শেফালি, তুমি কি আমার জন্য 1 কাপ চা বানিয়ে আনতে পারবে? শেফালি কি বুঝলো কে জানে, একটা ডিম ভাজার প্রস্তুতি নিতে লাগলো। তা দেখে আমার মামি হাসতে লাগলেন। শেফালি অনেক লজ্জা পেয়েছিল সেদিন। এই যে শেফালি অনেক লজ্জা পেয়েছিল, এখানে কিন্তু এখানেও একটা সর্বনাম, এখানে কিন্তু একবারও বলা হয় নাই যে শেফালি অনেক লজ্জা পেয়েছিলেন। এখানে কিন্তু বলা আছে কি, যে শেফালি অনেক লজ্জা পেয়েছিল, তাই না? পেয়েছিল, তো এটাও হচ্ছে একটা কি সর্বনাম? সাধারণ সর্বনাম। আচ্ছা, এখানে শেফালি সম্পর্কে আমরা অনেক কিছু জেনে গেছি, যেটা আসলে আমাদের প্রসঙ্গের মধ্যে পড়ে না, কারণ আমাদের মূল বিষয়বস্তুটা কি ছিল? লালবাগ কেল্লা।
লালবাগ কেল্লাতে যাব, লালবাগ কেল্লা সম্পর্কে জানাটাই হচ্ছে মেইন বিষয়। কিন্তু এখানে যে শেফালি সম্পর্কিত আমরা কয়েকটা কথা জেনে গেলাম, এগুলো কিন্তু অপ্রাসঙ্গিক, তাই না? এগুলো কিন্তু আসলে কোনো প্রয়োজন ছিল না। তাই এখানে আমরা অপ্রাসঙ্গিক কথাগুলো আসলে কোনটা পেলাম? দেখো, যেমন এই যে ওর নাম শেফালি পর্যন্ত ঠিক আছে, আমার মামাতো বোনও যেতে চাইলো, ওর নাম শেফালি, বা এতটুকু তুমি লিখতে পারো। কিন্তু এখান থেকে যে শেফালিকে নিয়ে অনেক মজার মজার ঘটনা, এটা কিন্তু পুরোই হচ্ছে একটা, এখান থেকে একদম শেষ পর্যন্ত এই পুরোটা জিনিস হচ্ছে অপ্রাসঙ্গিক, ঠিক আছে? এটা কোনো প্রাসঙ্গিক কোনো মানে প্রসঙ্গের কোনো ব্যাপারই না, কারণ আমরা লালবাগ কেল্লা সম্পর্কে জানবো। এখানে বিষয়টাই হচ্ছে, মূল বিষয়টাই হচ্ছে লালবাগ কেল্লা, তাই না? আমাদের এখানে দরকার নেই আসলে শেফালি কি করে, শেফালি কেন করেছে এটা জানার। তো এগুলো হচ্ছে কি অপ্রাসঙ্গিক কথা। শেফালি লালবাগ কেল্লা দেখতে চায় শুনে বাবা হেসে বললেন, ঠিক আছে। আবার টিকিট কেটে কেল্লার ভিতরে ঢুকলাম। আমরা টিকিট কেটে কেল্লার ভিতরে ঢুকলাম। ওখানে যেতে যেতে বাবা বলেছিলেন, লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। লালবাগ কেল্লা কোথায় অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি মোগল আমলে তৈরি করা একটি দুর্গ। 1668 সালে মুঘল সুবেদার আজম শাহ দুর্গের নির্মাণ কাজ শুরু করেছেন। আজম শাহ ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র। বাবা আরো বলেছিলেন, দুর্গের কাজ শেষ হওয়ার আগেই আজম শাহকে দিল্লি চলে যেতে হয়। এরপর 1680 সালে সুবেদার শায়েস্তা খাঁ দুর্গ তৈরি করার কাজ আবারও শুরু করেছেন। কিন্তু 1668 সালে শায়েস্তা খাঁর কন্যা পরিবিবি হঠাৎ মারা যান। শায়েস্তা খাঁ তখন দুর্গের কাজ থামিয়ে দেন। এখানে পুরোটার মধ্যে আমরা জানলাম কি, যে এখানে এগুলো সবই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো সবই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু মাঝখানে এই যে দাগিয়ে দিয়েছি মিস, এখান থেকে একদম শেষ পর্যন্ত এটুকু হচ্ছে কি অপ্রাসঙ্গিক কথা, তাই না? এখানে আমরা প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক খুঁজে পেয়েছি তো, তাই না? বুঝতে পেরেছি, তাই না? জি মিস। আচ্ছা আচ্ছা, এটা শেষ। তাহলে আমরা এখন এখানে কিছু প্রাসঙ্গিক কথা অপ্রাসঙ্গিক কথা কি বলেছে, আগের পৃষ্ঠা রচনাটির মধ্যে কোন কোন কথা, আচ্ছা কোনটা প্রাসঙ্গিক এবং কোনটা অপ্রাসঙ্গিক, মিস যেটা বললাম সেটাই আর কি। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, উপস্থিত বক্তৃতা। তোমরা একটি করে বিষয় লিখে শিক্ষকের কাছে জমা দেবে। আচ্ছা, উপস্থিত বক্তৃতা সম্পর্কে বলা আছে এখানে। তো উপস্থিত বক্তৃতার সময় নিচে যে বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে সেটা দেখো। প্রথমে বিষয় অনুযায়ী বক্তব্য গুছিয়ে নিয়ে কথা বলতে শুরু করতে হবে। উপস্থিত বক্তৃতায় লিখিত বক্তব্য পাঠ করা যায় না, কারণ উপস্থিত বক্তৃতা নামটাই, বিষয়টাই হচ্ছে উপস্থিত বক্তৃতা। সেখানে তোমাকে দাঁড়িয়ে হচ্ছে উপস্থিত বক্তৃতাটা রেডি করতে হবে এবং একটা পুরো টপিকের উপর কিছু একটা মাথায় একদম সেট করে ফেলতে হবে, সেটাই হচ্ছে তোমাকে বক্তব্য হিসেবে বলতে হবে। বিষয়টির ধারণা পরিষ্কার করার জন্য উদাহরণ, ব্যাখ্যা ইত্যাদির প্রয়োজন হতে পারে। বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কথা বলা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ যে টপিকে তুমি বলবে বা বক্তৃতা দিবে, সেই টপিকের সাথে রিলেটেড না, সম্পর্কিত না এমন কোনো তথ্য তুমি ওই বক্তৃতার মধ্যে দিবে না। তারপর নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। বক্তৃতার ভাষা প্রমিত হতে হবে। এটা কি বলেছে, প্রমিত ভাষা কোনগুলো বলতো? প্রমিত ভাষাটা কেমন হয় বলতো? প্রমিত শুদ্ধ ভাষা কেমন ভাষা। হয়? আচ্ছা ঠিক আছে, শুদ্ধ ভাষা, প্রমিত ভাষা হচ্ছে শুদ্ধ ভাষা। আচ্ছা, আমরা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়টা পরে পড়বো। আমরা আজকে চতুর্থ অধ্যায়টা শেষ করে ফেলবো। চতুর্থ অধ্যায়টা একটু দেখে ফেলবো। দ্বিতীয় তৃতীয় অধ্যায় আমরা আগামী ক্লাস 2টাতে পড়বো, ঠিক মিস আছে? একটা হচ্ছে উপস্থিত বক্তৃতা কিভাবে করতে হয় একটু ভালো করে বুঝিয়ে দিয়ে। উপস্থিত বক্তৃতা কিভাবে করতে হয়, আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে দিব, সমস্যা নেই। আমরা এখন চতুর্থ অধ্যায়ে যাচ্ছি, আমরা চতুর্থ অধ্যায়টা পড়ে ফেলবো, হ্যাঁ, যেহেতু ওই অধ্যায়টা সহজ এবং ছোট। বাকি দুইটা অধ্যায় একটু কঠিন, দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে বোঝানোর মতো অনেক কিছু আছে, তাই গুরুত্বপূর্ণ, ওগুলো আমরা পরে পড়বো, হ্যাঁ। আচ্ছা, উপস্থিত বক্তৃতা আজকে এটার সময় নেই, এটা বোঝানোর। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে উপস্থিত বক্তৃতাটা কিভাবে দিতে হয় বা কি সেটা তোমাদেরকে বলবো। আজকে আমরা চতুর্থ অধ্যায়টা একটু দেখবো, হ্যাঁ। যেমন দেখো এখানে কি আছে, প্রথমে চারপাশে লেখার সাথে পরিচিত হওয়ার কথা বলা আছে। ছবি দেখে তোমরা হচ্ছে বুঝবে, বুঝে তারপর সে অনুযায়ী আর কি লিখবে। দেখো এখানে কি আছে, আমরা কি দেখতে পাচ্ছি, গাছ লাগাই পরিবেশ বাঁচাই বৃক্ষ মেলা 2024, 1 জুলাই থেকে 15 জুলাই, আগারগাঁও, ঢাকা। এটা এখানে বলা আছে যে এই যে জিনিসটা, এটা কি নামে পরিচিত, এখানে বলা আছে।
এটা কি নামে পরিচিত এখানে বলা আছে? এটা কি নামে পরিচিত? আমরা জানি যে এটা কি নামে? এটা কিন্তু ব্যানার নামে পরিচিত, তাই না? আমরা শুরু ক্লাসে দিকে পড়েছিলাম। এটা কি নামে পরিচিত বলো তো? কি নামে পরিচিত এটা? ব্যানার নামে নামে পরিচিত। হ্যাঁ, ব্যানারের ব্যবহার কি বলো তো? সেটা বানানো নামে পরিচিত। জয়রিয়া বলো, ব্যানারের ব্যবহার? সমাজের মানুষকে প্রচারণার কাজে যদি ব্যবহার করা হয়, এখানে একটি বৃক্ষমালার বিভিন্ন প্রচারণার জন্য ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এখানে একটা বৃক্ষমেলা হচ্ছে, তা বোঝানোর জন্যই ব্যানারটা ব্যবহার করা হচ্ছে, তাই না? যে বৃক্ষমেলা সম্পর্কিত তথ্য দেয়া আছে, কখন থেকে কবে থেকে শুরু হবে, 1 জুলাই থেকে 1 জুলাই শুরু হবে, 15 জুলাই শেষ হবে, এবং স্থানটা কোথায়? আগারগাঁও, ঢাকা। স্থানটাও এখানে দেয়া আছে, অর্থাৎ এখানে হচ্ছে ব্যানারটা ব্যবহৃত হয়েছে কোনো স্থানে বৃক্ষমেলা হচ্ছে তা বোঝানোর জন্য এখানে ব্যানারটা ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপরে দেখো কি আছে, যে এরকম নমুনা তুমি কোথায় দেখেছো? আমরা সাধারণত এরকম নমুনা কোথায় দেখি? বিশ্ববিদ্যালয়ের মাঠে দেখি। তারপরে কোথায় দেখি বলো তো আমরা? সুবা বলো তো, আমরা কোথায় দেখি? স্কুলের মাঠে দেখি, কোরবানির সময়। মিস সুধা স্কুলের বলো। মাঠে দেখি, বৃক্ষ মেলায় হুম, দেখি, আবার বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চের পিছনেও দেখি। মঞ্চের পেছনেও দেখি, তাই না? আচ্ছা, তো আমরা তো জানলাম যে আমরা কোথায় দেখেছি। এবার আমরা একটু, আমাকে একটু বলতে পারবে যে আসলে ব্যানারটা কি, বা ব্যানার আসলে কাকে বলো? ধরো তোমাকে লিখতে বলা হয়েছে যে ব্যানার কি, তখন কিন্তু আমাদের বইয়ের শেষে একদম দেখবে যে 70 পৃষ্ঠায় এই জিনিসগুলো দেয়া আছে। আচ্ছা, শেষের দিকে দেখবে যে দেয়া আছে ব্যানারটা আসলে কি। এটা সাধারণত একটুখানি কেমন হয়ে থাকে, শেপটা কেমন হয়? একটুখানি আয়তাকার হয়, লম্বা কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বেশিরভাগ ব্যানার দেখা যায়। তারপরে কোথায় কোথায় দেখতে পাই, মিছিল বা শোভাযাত্রার সামনে, কোনো অনুষ্ঠানে, মঞ্চের পেছনে, মেলা অথবা অস্থায়ী হাট বাজারের সামনে ব্যানার কিন্তু দেখতে পাওয়া যায়, তাই না? নির্দিষ্ট তথ্য জানানোর জন্য, যেমন এখানে, এখানে আমরা কিসের তথ্য জেনেছি? এখানে আমরা জেনেছি যে একটা বৃক্ষ মেলার তথ্য, তাই না? তো নির্দিষ্ট তথ্য জানানোর কাজে এবং প্রচারণার কাজে কিন্তু ব্যানার ব্যবহৃত হয়। আজকাল অনুষ্ঠান মঞ্চের পেছনে ডিজিটাল ব্যানারও লাগাতে দেখা যায়। আচ্ছা, তারপরে কি আছে দেখো, এটা কি? জীবনগড়ি পাঠাগার আমরা দেখতে পাচ্ছি। এটা কি বলতো? জুয়ারিয়া, না, জেমি বলতো, এটা কি নামে পরিচিত? এটি ফেস্টুন নামে পরিচিত। যে ফেস্টুন নামে পরিচিত। আচ্ছা, জেমি বলতো এর ব্যবহার কি? মিস, এটি সাধারণত আমাদের কোনো তথ্য, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে জীবনগড়ি পাঠাগারের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। এই যে এরকম একটা তথ্য লেখা থাকে, যেমন মানে মূলত যদি আমি একটু ভালোভাবে বলতে চাই, সহজভাবে, তাহলে এটা আমাদের বিভিন্ন ধরনের তথ্য বুঝতে এবং জানতে সাহায্য করে। এটি অনেক হ্যাঁ, ধরনের তথ্য প্রচার প্রচারণার কাজে। হ্যাঁ, এক্স্যাক্টলি, প্রচারণার কাজে হচ্ছে ফেস্টুনটা ব্যবহৃত হয়। এটা সাধারণত আমরা ঝুলন্ত অবস্থাতেই দেখতে পাই, ফেস্টুন। তো এখানে কি আছে? জীবনগড়ি পাঠাগারের প্রচারণার কাজে ফেস্টুনটা ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এটা জানলাম যে এটা কি। তারপর হচ্ছে এরকম নমুনা তুমি কোথায় দেখেছো সেটাও একটু বলবে। হ্যাঁ, দেখেছি, এটা আমরা মঞ্চের সামনে দেখি, মার্কেটের সামনে দেখি, কোনো কোনো ভবনের দেয়ালে দেখে থাকি, তাই না? আচ্ছা, এই গেল। তারপর এটা কি? এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের খুবই পরিচিত একটা জিনিস, পোস্টার। এটা কি? এটা হচ্ছে পোস্টার নামে পরিচিত, তাই না? এর ব্যবহারটা কি বলতো? পোস্টারের ব্যবহার কি? পোস্টার হচ্ছে, জনগণের সামনে কোনো বিষয় নিয়ে আসা ও তাকে দ্রুত প্রচার করার জন্য আমরা পোস্টার ব্যবহার করি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, কিন্তু এখানে কি জন্য পোস্টারটা ব্যবহৃত হয়েছে? যদি নর্মালি ধরো তোমাদের প্রশ্ন যখন আসবে যে পোস্টার কি কাজে ব্যবহৃত হয়, পোস্টার কোথায় দেখতে পাও, তখন তোমরা এরকম ভাবে লিখতে পারো। হ্যাঁ, এই যে তুমি মাত্র উত্তরটা দিলে না, এটা ঠিক আছে। এটা কখন প্রযোজ্য? যখন আর কি তোমাদেরকে মানে ইন্ডিভিজুয়ালি যখন জানতে চাইবে যে পোস্টার কি, কোথায় দেখতে পাও, পোস্টারের ব্যবহার কি। এখানে কেন ব্যবহৃত হয়েছে পোস্টারটা, সেটা তোমাকে বলতে হবে। এখানে ব্যবহৃত হচ্ছে যে কোনো স্থানে বিজ্ঞান মেলা হচ্ছে সে সম্পর্কে শিক্ষার্থীদেরকে জানাতে এবং এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করার জন্য, বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করতে উৎসাহিত করার জন্যই কিন্তু এখানে এই পোস্টারটা ব্যবহৃত হয়েছে, তাই না? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, এখানে দেখা যাচ্ছে বিজ্ঞান মেলা, হলুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। এখানে পোস্টারটা কেন ব্যবহৃত হয়েছে?
সেটা আমরা জানতে চেয়েছি, তাই না? তো আমরা জানলাম এখানে পোস্টারটা কেন ব্যবহৃত হয়েছে, যে কোথাও একটা বিজ্ঞান মেলা হচ্ছে সেই সম্পর্কে শিক্ষার্থীদেরকে জানাতে এবং তাদের অংশগ্রহণে উৎসাহিত করার জন্য এখানে পোস্টারটা ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপরে কি এরকম নমুনা তুমি কোথায় দেখেছো? আমরা এই ধরনের নমুনা দেয়ালে টাঙানো অবস্থায় দেখি, রাস্তার পাশে দেখি, বিদ্যালয় প্রাঙ্গণে দেখি, তাই না? তারপরে কি আছে দেখো, তারপরে এটা আছে, এটা কি, এটা হচ্ছে, এটা কি নামে পরিচিত? এটা আমরা জানি যে এটা একটি প্ল্যাকার্ড নামে পরিচিত। আমরা কোথায় দেখি বলতো প্ল্যাকার্ড সাধারণত? মিছিলে। আর মিছিলে, মানববন্ধনে, শোভাযাত্রায়। শোভাযাত্রায়। হ্যাঁ, মিছিলে, মানববন্ধনে, শোভাযাত্রায়, কোনো ধরনের রাজনৈতিক সমাবেশে আমরা এই ধরনের প্ল্যাকার্ড দেখে থাকি। আচ্ছা, আর এখানে প্ল্যাকার্ডটা মূলত ব্যবহৃত হয়েছে কিসের জন্য? এখানে ব্যবহৃত হয়েছে কারণ আমাদের রাষ্ট্রভাষা বাংলা করার দাবি এবং ভাষা আন্দোলনের গুরুত্ব প্রচারণার কাজে প্ল্যাকার্ডটা ব্যবহৃত হয়েছে। রাষ্ট্রভাষা বাংলা চাই, তারপর অ আ ক খ, এগুলো হচ্ছে আমাদের বাংলা ভাষা, এগুলো হচ্ছে আমাদের বাংলা বর্ণমালা। তো এগুলো কেন লেখা হয়েছে? আমাদের যে রাষ্ট্রভাষা সেটা যাতে বাংলা করে সেই জন্য দাবি, বাংলা করার দাবি এবং ভাষা আন্দোলনের গুরুত্ব প্রচারণার কাজে এখানে প্ল্যাকার্ড ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপরে এটা কি, এটা কি নামে পরিচিত বলো? কি নামে পরিচিত এটা? এটি বিলবোর্ড নামে পরিচিত। যে বিল বোর্ড নামে পরিচিত। বিল বোর্ডের কাজ কি? বিল বোর্ডের কাজ কি? সবাই কি ভুলে গেছে বিল বোর্ডের কাজ? শিশুদের টিকা প্রদানে উৎসাহ প্রদানের জন্য অভিভাবকদের অভিভাবকদের উৎসাহ প্রদানের জন্য প্রচারণার কাজে এটি ব্যবহার করা হয়। শিশুদের টিকা প্রদান অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্যই কিন্তু এই বিলবোর্ড ব্যবহৃত হচ্ছে। এরকম বিলবোর্ড আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই রাস্তার পাশে, উঁচু কোনো ভবনে এই ধরনের বিলবোর্ড দেখা যায়। আর চৌরাস্তার চৌরাস্তার মোড়ে। মোড়ে। আচ্ছা, তারপরে এটা কি? এটা হচ্ছে নোটিশ। এটার সাথে আমরা সবাই পরিচিত। নোটিশ আমরা কম বেশি সবাই দেখে থাকি। এটা কি নামে পরিচিত? এটা হচ্ছে নোটিশ নামে পরিচিত। নোটিশের ব্যবহার কি বলতো? নোটিশের ব্যবহার হচ্ছে সাধারণত স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি বিষয়ক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ করার ব্যাপারে জানাতে এবং অংশগ্রহণে উৎসাহিত করার জন্য এটি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটি ব্যবহার করা হচ্ছে। এখানে নোটিশটা কেন ব্যবহার করা হচ্ছে সেটা তুমি বললে, নোটিশের ব্যবহারটাও তুমি বললে। এবার হচ্ছে এরকম নোটিশ তুমি কোথায় দেখেছো? এটা আমরা বিদ্যালয়ে দেখি, আদালতে অনেক সময় দেখি, রেজাল্ট দেওয়ার জন্য যে নোটিশ টাঙানো থাকে, অনেক সময় রেজাল্ট যখন দেয় তখন নোটিশে টাঙায় দেয়। এরকম ভাবে কিন্তু এইসব জায়গাতে আমরা নোটিশ গুলো দেখে থাকি, তাই না? আচ্ছা, তারপরে কি? তারপরে আছে হচ্ছে গান শিখাই। এটা কি বলতো? এটা কি নামে পরিচিত? এর কি লেখা আছে? লেখা আছে যে হ্যাঁ, গান শেখাই, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান ও লোকগীতি। ক্লাস শুক্রবার ও শনিবার বিকাল 4টা, যোগাযোগ মুনিয়া বেগম, তালতলি, সুনামগঞ্জ। আচ্ছা, এটা কি নামে পরিচিত বলো তো? মিস এটি লিফলেট। নামে পরিচিত। লিফলেট নামে পরিচিত। আচ্ছা, এরকম লিফলেট আমরা আরো কোথায় দেখি বলো তো? দেওয়ালে সাঁটানো অবস্থায় হাতে বিলি করতে। হ্যাঁ, আমরা সাধারণত স্কুল কলেজে গেলে অনেক সময় এরকম দেখতে পাই, তাই না? যে ধরো কলেজের আশেপাশে অনেক মানুষজন হাতে হাতে করে কিছু লিফলেট বিতরণ করছে, তাই না? এই যে হাতে করে যেটা দেয় না, একটা প্রচারণা করে না, ধরো একটা কোনো কোচিং সেন্টারের ব্যাপারে প্রচারণা করছে, এটা হচ্ছে কাইন্ড অফ একটা প্রচারণা, তাই না? পাবলিসিটি। এই যে পাবলিসিটিটা করছে এটা হচ্ছে লিফলেট, অর্থাৎ মানুষের একটা টুকটাক ব্যক্তিগত ইনফরমেশন থাকে এখানে, বা ধরো কোচিং সেন্টার সম্পর্কে ইনফরমেশন থাকে এবং কখন কখন কোচিং সেন্টারটা শুরু হয়, শেষ হয়, কোন কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয়, কোন কোন বিষয় পড়ানো হয়, কোন কোন টিচাররা থাকছে, এই জিনিসগুলো নিয়ে যে একটা প্রচারণা হয়ে থাকে একটা, এটা কি বলে হচ্ছে কি? লিফলেট। এটা কি বলে? লিফলেট। আচ্ছা, তারপরে দেখো এরকম নমুনা আমরা কোথায় দেখি? স্কুল গেটের সামনে দেখি টাঙানো অবস্থায়, কখনো হাতে করে বিতরণ করতে অনেককেই দেখা যায়। আচ্ছা, তারপরে আছে কি দেখো, এটা কি নামে পরিচিত আমাকে বলো তো তোমরা? মোড়কের লেখা নামে আচ্ছা, পরিচিত। এর ব্যবহার কি বলো তো?
বিরিয়ানি মশলার প্যাকেটটিতে কি কি উপকরণ আছে এবং এর পরিমাণ কতটুকু তা জানানোর জন্য ও প্রচারণার জন্য এর ব্যবহার করা হয়েছে। আচ্ছা, বুঝলাম। তারপরে হচ্ছে এটা কোথায় দেখতে পাও? এটা হচ্ছে দেখতে পাই মুদি দোকানে, ঘরে, রাস্তাঘাটে, তারপর বিভিন্ন অনলাইন পত্রিকাগুলোতে, অনলাইনে, আরো অন্যান্য জায়গায়। আর অন্যান্য জায়গায়। আচ্ছা, এটা গেল হচ্ছে মোড়কের লেখা। এখানে কি আছে বলো তো? এটা হচ্ছে বিজ্ঞাপন। এটা কি বলো তো? বিজ্ঞাপন বিজ্ঞাপন। বিজ্ঞাপন নামে বিজ্ঞাপন। পরিচিত। এটি বিজ্ঞাপন নামে পরিচিত। এবং এটির ব্যবহার কি বলতো? এটি কিসের জন্য ব্যবহৃত হয়? 21শে বইমেলায় ফারহান হোসেনের নতুন বই বের হয়েছে এবং তা প্রচারণার জন্য বিভিন্ন বিভিন্ন পত্রিকায় এটি ব্যবহার করা হয়েছে। বিভিন্ন পত্রিকায় এটি ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ বিজ্ঞাপনটা হচ্ছে এক ধরনের একটা কি প্রচার বা প্রচারণার মাধ্যম। কোনো ধরনের কোনো পণ্য বা তথ্য সম্পর্কে যখন সবাইকে জানাতে চায়, তখন আমরা এই ধরনের একটা বিজ্ঞাপন কিন্তু থাকে। এটা কিন্তু শুধুমাত্র যে মানে খাতা কলমে বা পত্রিকায় থাকে এমন না, এটা কিন্তু আমরা রেডিও টেলিভিশনেও এরকম বিজ্ঞাপন দেখে থাকি। রেডিও টেলিভিশন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমে কিন্তু এই ধরনের বিজ্ঞাপন প্রচারিত হয়ে থাকে, তাই না? এই বিজ্ঞাপনের মাধ্যমে কোনো বিষয় বা পণ্য সম্পর্কে আমরা খুব সহজেই জানতে পারি। একটা পণ্য মাধ্যমে একটা পণ্য সম্পর্কে আমরা জানতে পারি এই বিজ্ঞাপনের মাধ্যমে। অর্থাৎ পণ্য প্রচারের জন্য বিজ্ঞানে যে সকল তথ্য উপস্থাপন করা হয় তা অনেক সময় অতিরঞ্জিত হয়ে থাকে। অনেক সময় অর্থাৎ কোন একটা পণ্য প্রচারের জন্য দেখবা অতিরঞ্জিত করে, একটা বিজ্ঞাপনকে অতিরঞ্জিত করে ফেলে। এটা আসলে বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই। আচ্ছা, তারপরে কি আছে দেখো তো? তারপরে আছে একটা আমন্ত্রণ পত্র, তাই না? এটা কি নামে পরিচিত বলো? জি মিস, এটি মিস, আমন্ত্রণ পত্র নামে পরিচিত। কেউ কি কিছু বলছো? আচ্ছা, এটি আমন্ত্রণ পত্র নামে পরিচিত। এর ব্যবহার কি বলো তো? নির্দিষ্ট স্থান ও সময়ে নববর্ষ উপলক্ষে বিভিন্ন মঙ্গল শোভাযাত্রা এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে জানাতে ও অংশগ্রহণে উৎসাহ করতে হচ্ছে সুধী মণ্ডলীকে আমন্ত্রণ জানানোর কাজে এটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরকম নমুনা কোথায় রেখেছো তোমরা? ঘরে, বইয়ে, বিভিন্ন অনুষ্ঠানে, দেওয়ালে টাঙানো অবস্থায়, বিভিন্ন আমন্ত্রণ পত্রে, হাতে করে বিলাতে, মাহফিলে। আমন্ত্রণ পত্র দেয়ালে টাঙানো থাকে? প্রথমত দেওয়ালে আমন্ত্রণ পত্র টাঙানো দেয়ালে থাকে তো। টাঙানো থাকে? উম আমন্ত্রণ পত্র দেয়ালে টাঙানো থাকে না তো। এটা তো সাধারণত সম্মানিত ব্যক্তিদেরকে আমন্ত্রণ পত্র, কোন একটা কার্ড পাঠানো হয়, বিয়ের কার্ড পাঠানো হয়, দাওয়াতের কার্ড পাঠানো হয়। আমন্ত্রণ পত্র আসলে দেয়ালে ঝুলানো অবস্থায় তো থাকে না। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা একটু দেখবো এগুলো কি, এগুলো আসলে কি বলে না বলে। ব্যানার কি? এতক্ষণ যা পড়লাম তাই। ব্যানার হচ্ছে আমাদের ব্যানার সাধারণত আয়তাকার হয়ে থাকে, মিস একটু আগেই বলেছি। এটা লম্বা কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বেশিরভাগ ব্যানারটা দেখা যায় মিছিল বা শোভাযাত্রার সামনে, কোনো অনুষ্ঠানে, মঞ্চের পিছনে, মেলা বা অস্থায়ী হাট বাজারের সামনে এরকম ব্যানার দেখতে পাওয়া যায়, তাই না? আচ্ছা, ফেস্টুন কি? এটাও মিস একটু আগে বলেছি। ফেস্টুন আয়তাকার দেখতে, উপরের থেকে নিচের দিকে ঝোলানো থাকে এবং এটার মাধ্যমে প্রচারণার কাজ হয়ে থাকে। এটা সাধারণত ভবনের দেয়ালে, অনুষ্ঠানের মঞ্চে দুই পাশে লাগানো থাকে বা টানানো থাকে। আচ্ছা, পোস্টারটা কি? পোস্টার সাধারণত কাগজে মুদ্রিত বা হাতে লেখা হয়ে থাকে। এগুলো কিন্তু তোমাদের আসতে পারে যে কোনটাকে কি বলে, একদম ইন্ডিভিজুয়ালি বলে দিতে পারেন, ঠিক আছে, আলাদা আলাদা করে, যে পোস্টার কি, ফেস্টুন কি, ফেস্টুন কোথায় দেখতে পাও, পোস্টার কোথাও দেখতে পাও। এই জিনিসগুলো সবগুলো কিন্তু একটা আরেকটার মতোই লাগছে, সবগুলো সিমিলার মনে হচ্ছে। তাই অবশ্যই অ্যাকুরেটটা জেনে যাবা এবং সঠিকভাবে শিখে যাবা। পোস্টার হচ্ছে কাগজে মুদ্রিত বা হাতে লেখা হয়ে থাকে। এগুলো ব্যানার বা ফেস্টুনের মতো বড় নয়। রাস্তার ধারের দেয়ালে, অনেক ভবনের গায়ে পোস্টার আঠা দিয়ে লাগানো হয়। নির্বাচনের সময় রাস্তায় দড়ি দিয়েও পোস্টার ঝুলিয়ে রাখতে দেখা যায়। সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড প্রচারের কাজে পোস্টার ব্যবহার করা হয়। প্ল্যাকার্ডটা কি? শক্ত কাগজে, ধাতব পাতে, কাঠে, কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বক্তব্য লিখে প্ল্যাকার্ডটা তৈরি করা হয়। প্ল্যাকার্ড উঁচু করে ধরার জন্য একটি লম্বা হাতল থাকে। মিছিলে বা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।
দাবি তুলে ধরা বা তথ্য জানানোর কাজেও অনেক সময় প্ল্যাকার্ড ব্যবহার করা হয়। কারণ এই যে আমরা অনেক সময় দেখবা যে বিভিন্ন ধরনের ইয়েতে যখন মানববন্ধন করে না, জানো না, মানববন্ধন সম্পর্কে কোনো একটা কিছু সম্পর্কে দাবি তোলার জন্য, তখন দেখবে এই ধরনের প্ল্যাকার্ড নিয়ে হাতে হাতে মানুষের প্ল্যাকার্ড, এই ধরনের মানববন্ধনে যে আমাদের দাবি মানতে হবে বা কি দাবিটা এরকম লেখা থাকে, অমুকের ফাঁসি চাই, তমুকের ফাঁসি চাই, এই জিনিসগুলো এরকম লেখা থাকে। এই যে দাবিগুলো যখন নিয়ে আসে তখন কিন্তু সেখানে প্ল্যাকার্ড ব্যবহৃত হয়, তাই না? তো এটাই আমরা দেখেছি যে আসলে এরকম কোনো কিছু দাবি তোলা বা তথ্য জানানোর কাজে প্ল্যাকার্ডের ব্যবহার করা হয়। এবার আমরা বিলবোর্ড সম্পর্কে একটু জানি। বিলবোর্ডটা কি রকম? সাধারণত বড় ধাতব পাত দিয়ে বিলবোর্ড তৈরি করা হয়। বড় ধাতব পাত দিয়ে বিলবোর্ড তৈরি করা হয়। রাস্তার পাশে, ভবনের ছাদে বিলবোর্ড দেখা যায়। প্রচারণা ও বিজ্ঞাপনের কাজে এর ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে কি নোটিশ। নোটিশ সম্পর্কে আমরা তো পড়েছি, আর আলাদা করে এগুলো কি বা বলবো। আমরা দেখেছি নোটিশ কোথায় কোথায় দেখা যায়, প্রতিষ্ঠানের কাজে দেখা যায়, স্কুল, কলেজ, অফিস, আদালত, শিক্ষার্থী বা সাধারণ মানুষকে তথ্য জানানোর কাজে নোটিশ ব্যবহৃত হয়। লিফলেটটা কি? যখন ব্যক্তিগত কোনো তথ্য, পণ্য বা পণ্যের প্রচারের কাজে লিফলেট তৈরি হয়। এটা সাধারণত ছোট কাগজে মুদ্রিত হয়ে থাকে। স্কুল, কলেজের সামনে, হাট বাজারে এই ধরনের লিফলেট বিতরণ হয়। মোড়কের লেখা সম্পর্কেও জানি, একটু আগে পড়েছি যে প্যাকেট সাধারণত একটা মোড়ক বা প্যাকেট দিয়ে তৈরি। এর গায়ে একটা পণ্য সম্পর্কে তথ্যাদি দেওয়া থাকে, যে সেটার উপকরণ কি কি, কি দিয়ে তৈরি হয়েছে, কিভাবে বানানো হয়েছে, বা অনেক সময় এর ব্যবহার বিধিও লেখা থাকে, তাই না? এটা হচ্ছে মোড়কের লেখা। বিজ্ঞাপন বিভিন্ন প্রচারণার মাধ্যম, এটা আমরা জানি। সবাইকে জানাতে বিজ্ঞাপন তৈরি করা হয় কোনো তথ্য। বিজ্ঞাপন যেমন মুদ্রিত হয়, রেডিও টেলিভিশনও দেখা যায়, ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দেখা যায়। আচ্ছা, আমন্ত্রণ পত্রটা সম্পর্কে আমরা জানি। উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখা হয়, তবে তাকে আমন্ত্রণ পত্র বলে। আমন্ত্রণ পত্র সাধারণত কোনো খামে ভরে পাঠানো হয়। এগুলো হাতে লেখা হতে পারে বা ছাপানো হতে পারে। অনেক সময় হাতে লিখে দেওয়া হয়, আবার অনেক সময় ছাপানো হয়। এমনকি ডিজিটাল মাধ্যমেও কিন্তু কার্ড তৈরি হতে পারে, একটা ইনভিটেশন কার্ড। আমন্ত্রণ পত্রে অনুষ্ঠানের বিবরণ থাকে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম পরিচয় থাকে। অর্থাৎ আমরা জানি যে একটা আমন্ত্রণ পত্র যখন লেখা হয় তখন কিন্তু সেই অনুষ্ঠানের বিবরণটাও টুকটাক লেখা থাকে, যে কখন অনুষ্ঠানটা শুরু হবে, কবে শুরু হবে, অনুষ্ঠান অংশগ্রহণকারী যে গুরুত্বপূর্ণ বা যে বিশেষ ব্যক্তিত্বরা থাকবেন তাদের নামও কিন্তু সেখানে মেনশন করা থাকে। এমনকি কবে কোথায় অনুষ্ঠিত হবে সেগুলো একটা ইনভিটেশন কার্ডে লেখা থাকে। আচ্ছা, তো এই হলো মোটামুটি শেষ আমাদের আজকের প্রথম অধ্যায় পড়লাম এবং চতুর্থ অধ্যায় পড়লাম। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের তোমাদের আজকের ক্লাসটা কি বুঝতে পেরেছো সবাই? জি মিস। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা প্রথম অধ্যায় আর চতুর্থ অধ্যায় পড়লাম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আমরা টুকটাক আলোচনা পড়বো, ঠিক আছে? আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই বাসায় পড়াশোনা করবে। আল্লাহ হাফিজ। আজকে ক্লাসটা এখানেই শেষ। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে।